আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের রসায়নের যে অধ্যায়টি নিয়ে আজকে পড়াশোনা করব, সেটা হচ্ছে পদার্থের গঠন। এই কি হলো এটা? পদার্থের গঠন। ওকে? সো আমরা জানি এটা আমাদের ২ নাম্বার লেকচার, বাট আল্টিমেটলি এটা আমরা যদি চ্যাপ্টার চিন্তা করি, সেটা হচ্ছে আসলে আমাদের কত? ৩ নাম্বার চ্যাপ্টার, তাই না ভাইয়া? এবং ৩ নাম্বার চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটা থেকে আসলে সিওর সিকিউ টাইপের জিনিসটা শুরু হয়। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে তুমি বোর্ড পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ একটা সিকিউ পেয়ে যাবা। ক্লিয়ার? তো সিওর সিকিউ যেহেতু, তার মানে অবভিয়াসলি আমাদের এখানে মানে ইম্পোর্টেন্স দেয়া লাগবে, বুঝতেই পারতেছো। তো এখন এই চ্যাপ্টার থেকে আসলে মেইন আউটফর্মগুলা কি, কি? আমরা এই চ্যাপ্টারটা কিভাবে কমপ্লিট করব, সেটা অবভিয়াসলি আমাদেরকে এখানে দেখা লাগবে। চলো একটু দেখি। তো আমরা যেভাবে পড়বো জিনিসটা, যেটার কথা বলছিলাম, এই চ্যাপ্টারের ফার্স্টেই আমরা এমসিকিউ অংশগুলোকে সম্পূর্ণ কমপ্লিট করব। এমসিকিউগুলো কেমন হবে? অবভিয়াসলি তোমার এসএসসি প্লাস এমসিকিউ হবে। এসএসসি প্লাস কেন বলতেছি? কারণ এটা একেবারে আমি স্কলারশিপ প্রোগ্রামে তোমাকে আমি তখনই হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি, যখন আসলে তুমি তোমার একাডেমিক পড়াশোনাটা মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলছো। হ্যাঁ, স্কলারশিপ প্রোগ্রামে আমরা একটু অ্যাডভান্স মানে অ্যাডভান্স হচ্ছে এমসিকিউ এবং অ্যাডভান্স সিকিউ কমপ্লিট করব এবং সেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো। সিকিউ এর ক্ষেত্রে আমরা স্পেসিফিক কতটুকু লিখলে একটা বর্ণনামূলক কোয়েশ্চেনের ভিতরে ফুল মার্ক পেতে পারি, সে সকল কিছু জিনিসপত্র একেবারে ডিটেলসে দেখবো। সো এই চ্যাপ্টারের ভিতরে আসলে তোমার ওই যে ব্যাপনের সূত্র থেকে শুরু করে, তারপরে হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের জিনিসপত্র থেকে শুরু করে, ওনাদের বিভিন্ন মানে পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তারপরে সার্থকতা, এগুলো জিনিস থেকে শুরু করে অনেক কিছুই আসলে খুব গুরুত্বপূর্ণ আছে। আইসোটোপ, আইসো রিলেটেড যাবতীয় যা কিছু আছে সেগুলো আছে। একটা পরমাণুকে প্রকাশ করার বিভিন্ন উপায়, কি উপায়ে প্রকাশ করতে পারি, কি উপায়ে প্রকাশ না করতে পারি, সেগুলো আছে। সো চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি, চ্যাপ্টারের ভেতরে ঢুকি, ইনশাল্লাহ আমরা মজা পাবো পড়তে পড়তে। চলো ফার্স্টে আমরা দেখো এমসিকিউ গুলাকে আগে আমরা সলভ করতে যাচ্ছি। এখানে আমাদের যে এমসিকিউ দেওয়া আছে, এখানে বলতেছে যে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ভাই আমি তোমাকে বলি একটা, তুমি জানো নিশ্চয়ই যে আমাদের ভর হচ্ছে আসলে এম, ভি হচ্ছে আমাদের বেগ, আর ভরবেগ যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে এম ভি। এবং এটার সাথে কৌণিক জিনিসটা যুক্ত হয় তখনই যখন হচ্ছে এম ভি তার সাথে হচ্ছে যে অক্ষ থেকে আমরা ক্যালকুলেশন করছি বা যে অক্ষের সাপেক্ষে আমরা চিন্তা করছি তার লম্ব দূরত্বটা আর বা ব্যাসার্ধ, এটাকে যখন গুণ করি, ঠিক আছে? আচ্ছা, সেই যে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগটা বোর সাহেব বলে গেছিলেন প্রপোর্শনাল টু এইচ বাই প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ বাই টয়েস পাই, এটার সমানুপাতিক। এটা সমানুপাতিক। সো এখন যদি আমরা এম ভি আর এর কথা চিন্তা করি, ইজ ইকুয়ালস টু, এটাকে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে এন পাই, এন এইচ বাই টয়েস পাই, এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা পাই। এটা কিন্তু বোর পরমাণু মডেলের একটা কি বলো সার্থকতা। আবার এটাই সীমাবদ্ধতা আসছিল, কারণ এটার উনি ব্যাখ্যা দিয়ে জাননি যেটা কিভাবে উনি পাইলেন, বুঝছো? আচ্ছা, তো যাই হোক, এখানে এন এর মানটা আসলে কত থেকে শুরু হয় বলো তো? 1 2 3 এরকম ভাবে এটা চলতে থাকে। ক্লিয়ার? সো তাহলে আসলে কৌণিক ভরবেগের যে সূত্রটা সেটা কত? mvr সমান nh বাই টয়েস পাই, তাই না? এই যে এরকম। আর এই যে hc বাই ল্যামডা, এটা কখন ভাই বলো তো? এটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু আমাদের, বা E বা ডেল অফ E শক্তির পার্থক্য ইজ ইকুয়ালস টু h নিউ। h এটা কিন্তু ভি না ভাই, নিউ। এখানে দেখো ভি একরকম, এটা হচ্ছে নিউ, নিউ, এন ই ইউ, নিউ। আচ্ছা, ভি এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের ডেল ই এর মান। ডেল অফ ই এর মান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ক্লিয়ার জিনিসটা? আশা করি ধরতে পারছো। ওকে, তার মানে আমাদের রাইট অ্যান্সারটা শেষ। আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা কত? 1 এ। বোর পরমাণু মডেল অনুযায়ী পারমাণবিক বর্ণালী কখন সৃষ্টি হয়? পারমাণবিক বর্ণালী আসলে কখন সৃষ্টি হয়? পারমাণবিক বর্ণালী মেইনলি দুই ধরনের হয়, বুঝছো? একটা হয় হচ্ছে শোষণ বর্ণালী, আর একটা হয় হচ্ছে বিকিরণ বর্ণালী। সো বর্ণালী মানে যেটা আমরা অবভিয়াসলি কালারফুল এবং দেখতে পাবো, দ্যাটস আমরা বর্ণালী মানে এই যে অন্তত 9 10 এ ধরে নিই, এটা অবভিয়াসলি কি বর্ণালী বলো ভাই? বিকিরণ। বিকিরণ বর্ণালী ছাড়া তো আমরা দেখতে পাবো না, বুঝছো? কিন্তু শোষণ বর্ণালী নামেও জিনিস আছে যেটা আসলে মেশিন দ্বারা ডিটেক্ট করা যায়। মেশিন দ্বারা কিন্তু কি করা যায়? ডিটেক্ট করা যায়। আচ্ছা, সো বিকিরণ বর্ণালীর কনসেপ্টটা হচ্ছে যখন তুমি কোন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, হ্যাঁ, তখন ও যে কাজটা করে সেটা হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ও যে কাজটা করবে সেটা হচ্ছে মানে শক্তি শোষণ করবে, বুঝছো? ধরে নাও ও নিম্ন শক্তি স্তরে আছে, ধরে নাও ও হচ্ছে যে এইখানে আছে, এখান থেকে ও এখন চিন্তা করতেছে এইখানে যাবে, উচ্চ শক্তি স্তরে যাচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে। ও এই সময়টাতে কি করে ভাইয়া বলো তো? যেটা বললাম, শক্তি কি করে? শক্তি শোষণ। এই জায়গার ভিতরে ও যে কাজটা করবে সেটা হচ্ছে শক্তি শোষণ, শক্তি শোষণ। হ্যাঁ, আর ধরো একটা উচ্চ শক্তি স্তর থেকে কেউ নিম্ন শক্তি স্তরে আসছে, এই ইলেকট্রনটাই পুনরায় যদি আসতে চায় তাও আসতে পারে, বাট আমরা ধরলাম যে অন্য একটা ইলেকট্রন আসতে যাচ্ছে, ধরে নাও। সো ধরে নাও এই যে ও এখানে আছে ভাইয়া, ওইখান থেকে ও হচ্ছে যে এইখানে আসতে যাচ্ছে, তাহলে এটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে না? কোন একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায় তখন সেটা করে হচ্ছে ভাই শক্তি বিকিরণ, মানে শক্তি সে ত্যাগ করবে, আসলে শক্তি বিকিরণ, জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ,
আচ্ছা, তো শক্তি বিকিরণ করার সময় সেটা যদি আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য মানে আমাদের যে দৃশ্যমান অঞ্চল, আমাদের দৃশ্যমান অঞ্চলটা আবার কত বলতো? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এই অঞ্চলটা হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চল। এই দৃশ্যমান অঞ্চলের মধ্যে যদি হয় তাহলে আবার এটা আমাদের জন্য ভিজিবল থাকে। ঠিক আছে? বুঝছো আমার কথা? এই দৃশ্যমান অঞ্চলের ভিতরে যদি হয় তাহলে সেটা আবার আমাদের জন্য কি থাকে? ভিজিবল থাকে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, সো তার মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলেই কেবলমাত্র আমাদের কি হয়? শক্তি বিকিরণ হয় এবং বিকিরণ বর্ণালী তখনই সৃষ্টি হয়। তার মানে এখানে দেখো যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, এক্স্যাক্টলি তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে এ। পরেরটা দেখো যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন বিকিরণ বর্ণালী সৃষ্টি হয় না, বর্ণালী সৃষ্টি হয় কিন্তু কি? শোষণ বর্ণালী সৃষ্টি হয়, কিন্তু শোষণ বর্ণালী আমাদের 9-10 এর মানে আসলে আলোচ্য বিষয় বা পঠিত বিষয় না। হ্যাঁ, সো আমাকে আসলে মেইনলি পড়তে হয় কি বর্ণালী মানে আমরা যেটা বুঝি দেখতে পাই যেটা আমাদের বিকিরণ বর্ণালী সেটাকে। সো সেটা অবশ্যই এক ঠিক মানে দুই আমার কনসেপ্টে ঠিক না। ইলেকট্রন স্থির কক্ষপথে অবস্থানকালে তখন কোনো বর্ণালী সৃষ্টি হয় না, কারণ সেখানে শক্তির শোষণ বা বিকিরণ কিচ্ছু হয় না। তার মানে রাইট আনসারটা কি বলতো? এ। দেখো তো কারেক্ট আনসারটা হচ্ছে আমাদের এ, এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এ। ওকে, চলো আমরা দেখি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটা বলে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত এবং পরিমাপ করা যায় কোনটির সাহায্যে? গাইগার মুলার কাউন্টারের সাহায্যে। এটা একটা ধরনের যন্ত্র। হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি আমরা যেখানে শনাক্ত করতে পারবো, পরিমাপ করতে পারবো। গাইগার মুলার, এটা বিজ্ঞানীর নাম অনুযায়ী আসলে আসা মুলার কাউন্টার। এই জিনিসটা কেমন জানো? তুমি তো আর কি তেজস্ক্রিয় রশ্মি দেখতে পাবা না। তোমার কাছে কি এরকম কোনো ইনভিজিবল পাওয়ার আছে নাকি? তোমার চোখ কি এক্সরে মেশিন মনে হয় যে তুমি দেখতেছো? সম্ভব না। তুমি কি করতে পারো? ওই গাইগার মুলার কাউন্টারটা কাইন্ড অফ আগেকার যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে লিটারেলি একটা হচ্ছে যে মেশিন, আর একটা হচ্ছে এরকম ভাবে তার একটা মানে রিসিভার সেন্টার থাকে। এই রিসিভার সেন্টারটা তুমি এরকম ভাবে ঘুরাবা। এখনকার যেটা আপডেটেড ভার্সন এটা তুমি হচ্ছে যে নিয়ে আসলেই ও যদি এই আবদ্ধ সিস্টেমের মধ্যে কোথাও হচ্ছে যে তেজস্ক্রিয়তা থাকে তাহলে ও রিডেক্ট করে ফেলে। আগেরটা হচ্ছে এরকম ঘুরাতে হতো, যেই ডিরেকশনে আসবে সেই ডিরেকশনটাই খালি ধরতে পারতো। বর্তমানটা আপডেটেড হয়েছে অনেক। হ্যাঁ, সো এই গাইগার মুলার কাউন্টার এটার মাধ্যমে তুমি রেডিয়েশনটা কি লেভেলে আছে, কি রেডিয়েশন আছে A to Z বা তেজস্ক্রিয়তাটা ধরতে পারবা। রেডিয়াম যেমন তেজস্ক্রিয়তা ছড়ায়, রেডিয়ামের তেজস্ক্রিয়তার জন্যই তেজস্ক্রিয়তা যিনারা আবিষ্কার করেছিলেন মাদাম মেরি কুরি এবং পিয়ারে কুরি, এবং দুইজনই হচ্ছে কি তেজস্ক্রিয়তার জন্যই তো আসলে তাদের জীবন নাশ হয়েছিল। সো ঘটনাটা হচ্ছে ওখানে তেজস্ক্রিয়তা আছে, এটা তো তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবা না। এটা ধরার জন্য এবং ডিটেক্ট করার জন্য আর পরিমাপ করার জন্য কাকে ব্যবহার করা হয়? গাইগার মুলার কাউন্টার। আর পটেনশিওমিটার এটা তুমি পড়বা হচ্ছে কোথায় জানো? এই দুইটা তো মানে নামই শুনো নাই, এরকম অবস্থায় দুইটা থাকবা, সমস্যা নাই, বাট এটার নামটা শুনবা তুমি ধীরে ধীরে কয়দিন পরে। পটেনশিওমিটার দিয়ে আসলে কি করা যায় ভাই? পটেনশিওমিটার দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে পটেনশিয়াল মাপা যায়। এটা তুমি হচ্ছে যে তড়িৎ রসায়নের ক্ষেত্রে, তড়িৎ রসায়ন না, কি বলে, জলবিদ্যুতের ক্ষেত্রে পড়বা। বুঝছো? কারেন্ট ইলেকট্রিসিটি, তাও আবার কোথায় পটেনশিয়াল মাপা যায়, এটা তুমি পড়বা হচ্ছে আরো দেরিতে এমন। ওকে, এরপরে দেখো কি বলে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন? নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এবং একমাত্র বিজ্ঞানী আমাদের খুবই ফেমাস, সেটা হচ্ছে 1911 সালে উনি কাজকাম করেছিলেন। ওনার নাম কি বলেন তো? বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড। এই রাদারফোর্ড সাহেব নেলস বোর কত তার ঠিক 2 বছর পর 1913 সালে, এবং তিনি যেটার জন্য আসলে সব থেকে ফেমাস সেটা হচ্ছে তার কক্ষপথ সম্পর্কিত ধারণা। ইলেকট্রন যে এবড়ো থেবড়ো ভাবে ঘুরে বেড়াচ্ছে না, সেইটার জন্য উনি মেইনলি হচ্ছে কি হন? সম্পর্কিত। আসলে উনি জাস্ট এটার জন্যই যে হয়েছে এমনও না, কিন্তু সম্পর্কিত ধারণা। ওনার আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল। কেমন বৈশিষ্ট্য আমি যদি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে রাদারফোর্ড যে কাজ কমপ্লিট করতে পারছিল, রাদারফোর্ড সাহেব মানে রাদারফোর্ড সাহেবের যে কাজগুলো ইনকমপ্লিট ছিল সবগুলাই সমাধান দিতে পারছিল কে? নিলস বোর। এজন্য উনি আরো বেশি ফেমাস ছিল। ওকে ওকে, সো দ্যাট ডান আশা করি। এরপরে দেখো কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে যতগুলো অরবিটাল দেওয়া আছে সে প্রত্যেকটা অরবিটালে তুমি হচ্ছে যে মনে রাখতে পারো এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এটা মনে রাখতে পারো, বাট বিলিভ মি ওইভাবে কোনো প্রয়োজন নাই। যতগুলো দেওয়া আছে তুমি আসলে যেহেতু এই যে এটার মানটা জানো যে আমাদের এন এর মানটা কি, তার সামনের যে সহগ এন এর মান হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর মান কি সামনের সহগ, যেমন এখানে এন এর মান কত 6, এখানে কত ভাই 5, এখানে কত ভাই 7, এখানে কত ভাই ডি 4, সামনের সহগ, এটা হচ্ছে আমাদের এন এর মান। বুঝছো? আচ্ছা, আর আমরা যদি চিন্তা করি এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, কারণ কোনটাতে আগে প্রবেশ করবে? এন প্লাস এল এর মান যার কম সেখানে আগে প্রবেশ করে, আমরা জানি না, সেখানে আগে প্রবেশ করবে। এন প্লাস এল এর মান যার কম সেখানে আগে প্রবেশ করবে, এমন। ওকে, এন প্লাস এল এর মানটা যার কম সেখানে আগে প্রবেশ করবে, সমান হয়ে গেলে এবং
আরেকটু আমি টেনে দিই, সমান হয়ে গেলে যার n এর মান কম, মানে আমরা জানি কোথায় আগে প্রবেশ করবে, যেখানে নিম্ন শক্তি স্তর, তো n প্লাস l এর মান যার কম সেখানে হচ্ছে নিম্ন শক্তি স্তর। আর যদি n প্লাস l এর মানটা সমান হয়ে যায় তাহলে যেখানে n এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। n প্লাস l এর মানটা সমান হয়ে গেলে n এর মান কম যেখানে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হলো নিম্ন শক্তি স্তর, মানে সেখানে আগে প্রবেশ করবে, সিম্পল, নিম্ন শক্তির। ডান, ওকে। সো তাহলে আমাকে বলো তো ভাইয়া, আমি যদি এল এর মানটার কথা চিন্তা করি, এল এর মানটা আমাদের এস এর জন্য কত ভাই বলেন তো 0, পি এর জন্য কত আমাদের বলেন তো 1, এগুলো তো ফিক্সড। কেন আসে? ওই যে আমরা যখন মানে পরবর্তী শ্রেণীতে আসলে কোয়ান্টাম সংখ্যার মানগুলো করব তখন আরো বেশি জানতে পারবা। বাট এটা যদি আমি একটু বেসিক কারণটা বলি তাহলে সেটা হচ্ছে এরকম যে এইখানে মানে 2 ইন্টু, হ্যাঁ মানে এখানে জয়টা ইলেকট্রন থাকতে পারে, সেই ইলেকট্রন থাকার মানটা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, এত সংখ্যক আসলে ইলেকট্রন থাকতে পারে। সো এস এ ইলেকট্রন কয়টা থাকতে পারে? এস এর জন্য বলো তো 2টা। তো তুমি এখান থেকে এল এর মানটা বের করো, অবভিয়াসলি 0 থাকবে, না হলে এখানে হবে না। এল এর মানটা তুমি এখানে হচ্ছে 1 বসাও, তাহলে এখানে দেখতে পাবা হচ্ছে কয়টা, 6টা ইলেকট্রন থাকে কোথায়, পিতে। 6টা ইলেকট্রন থাকে না সর্বোচ্চ, এইখান থেকে আসলে এই মানটা আসা। হ্যাঁ, আরো পরে ডিটেলসে জানবা। সো ডি এর মানটা আসলে কত ভাই 2, আর এফ এর মানটা আসলে কত বলো তো 3। এই হচ্ছে তাদের মান সমূহ। তাহলে এটা যদি আমরা যোগফল n প্লাস এল এর মানটা যোগফলটা আমরা যদি লিখি, n প্লাস এল এর মানের যোগফলটা ধরো আমি লিখতেছি, n প্লাস এল এর মানের যোগফলটা এখানে কত হবে 6 আর 0 মানে হচ্ছে 6 হচ্ছে। এখানে যদি চিন্তা করি তাহলে কত হবে ভাই বলো তো 5 আর এফ এর জন্য 3 মানে হচ্ছে 8 হচ্ছে। এখানে যদি আমি যোগফলটা করি তাহলে সেটা আমাদের কত হয় 7 আর 1 মানে হচ্ছে আমাদের 8 হচ্ছে। এখানে যদি আমরা যোগফলটা করি তাহলে কত হয় আমাদের 4 আর এটা হচ্ছে 2 মানে কত হচ্ছে ভাই 6 হচ্ছে। দেখো 6 তুমি কততে পাচ্ছ, একটা হচ্ছে 6s এ পাচ্ছ, একটা হচ্ছে 4d তে পাচ্ছ। 6s এও পাচ্ছ 6, 4d তেও পাচ্ছ 6। এই দুটো তো তোমার উত্তর হচ্ছে না, এটা তুমি বুঝে গেছো, এই দুটো উত্তর হচ্ছে না কারণ তাদের উত্তর যোগফলটা বেশি। সো 6 পাচ্ছ এতে, d তে। এখন আমি বললাম যে এই রুলসটা অনুযায়ী কে এ অথবা সি ডি উত্তর হবে। যেহেতু n প্লাস এল এর মানটা মিলে গেছে, তাহলে n প্লাস এল এর মানটা মিলে গেলে যার n এর মানটা কম সেখানে কি করবে, মেইনলি ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখানে n এর মানটা দেখো তো ভাই কত 6, আর এখানে n এর মানটা কত আসলে 4। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা অবভিয়াসলি কোনটা, এই যে এটা, কোনটা, ডিটা, এন এর মানটা যেহেতু 4। ক্লিয়ার? এই খুব সিম্পল এবং আশা করি খুব সহজ, বুঝতে পারছো নিশ্চয়ই। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এখানে বলে কোনটি নিরাপদ আইসোটোপ। নিরাপদ আইসোটোপ মানে নির্দিষ্ট পরিমাণ ব্যবহারের মানে ব্যবহারে আর কি ক্ষতি হবে না, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো তুমি যদি এখানে দেখো প্রত্যেকটা আইসোটোপেরই আসলে মানে ব্যবহার তুমি আশা করি জানো। এখানে দেখো কোবাল্ট কিসের জন্য কাজে মেইনলি ব্যবহার করা হয় বলো তো? ক্যান্সার কোষের জন্য, ক্যান্সার কোষ ধ্বংসের জন্য আসলে কি ব্যবহার করা হয়, কোবাল্ট। তুমি যদি বলো হচ্ছে ফসফরাস, এটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো? ফসফরাস যে কাজের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওই যে আমাদের লিউকেমিয়া রোগের জন্য ব্যবহার করা হয়, লিউকেমিয়া রোগের জন্য ব্যবহার করা হয়। কি রে ভাই, লিউকেমিয়া কি করলাম বুঝছো? আমার কাছে মনে হলো যে এই যে মানে যে হাতের যে পশমগুলো আছে এগুলা প্রবাবলি স্টিক মানে কি বলে এটা, আরে কারেন্ট ইলেকট্রিসিটি আর একটা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা আসলে আমাদের স্থির বিদ্যুতের জন্য মনে হচ্ছে আমাকে অ্যাট্রাক্ট করছে বা আকর্ষণ করতেছে। হইতেই পারে বোর্ডে এটা, বুঝছো, হইতে পারে এদিকটা চার্জ। অনেক সময় দেখো না শীতকালে কম্বল থেকে খাট করে একেবারে স্পার্ক সৃষ্টি হয়, দেখা যায় না এরকম। আয়োডিন 131টা কি কাজে ব্যবহার হয় বলো তো ভাইয়া? গলগণ্ড রোগের চিকিৎসায়, তাই না? বা থাইরয়েড বা গলগণ্ড, থাইরয়েড দাও তাহলে ভালো হয়। থাইরয়েড রোগের চিকিৎসায়, থাইরয়েডের চিকিৎসায়, ওকে। আচ্ছা, তারপরে টেকনিশিয়াম 99, এটাই হচ্ছে সব থেকে বেশি নিরাপদ আমাদের আইসোটোপ। তুমি বাকিগুলো জানলা আর একটাকে হচ্ছে সুন্দর মতন মনে রাখলা, সব থেকে নিরাপদ আইসোটোপ। তাহলে চলো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 4d, এটা হচ্ছে আমাদের টেকনিশিয়াম। ওকে, ডান। পরেরটা, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ভাই কৌণিক ভরবেগ চাইছে না? কৌণিক ভরবেগ যদি চাই তার মানে কি আমাকে mvr এর মানটা চাইছে। mvr ইজ ইকুয়ালস টু nh বাই টয়েস পাই, এটা আমরা জানি নিশ্চয়ই। nh, n এর মানটা কত বলছে? চতুর্থ শক্তি স্তর না, তার মানে n 4। h এর মানটা কত? 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। হ্যাঁ, আর বাই আমাদের 2 পাই, 2 ইন্টু 3.1416। এই ক্যালকুলেশন যদি তুমি করো আলটিমেটলি দেখবা যে এই টোটালটুকু আর এই টোটালটুকু মোটামুটি ভাবে কেটে যাচ্ছে, এখানে 1 পয়েন্ট কিছু একটা সামথিং থাকতেছে। ওটার সাথে যদি 4 গুণ করো তাহলে আলটিমেটলি ওই 4 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻34 এটাই থাকে উত্তর। দেখো তুমি রিলেভেন্ট উত্তর কোথায় আছে, 4 পয়েন্ট এত মাইনাস হচ্ছে সামথিং, এই যে এক্স্যাক্টলি। তুমি তো এটা ক্যালকুলেটরে দিলেই বুঝবা। তারপর রাইট আনসারটা কি? এ। দেখো বিতে যেটা উত্তর সেটা হচ্ছে 0.04 এরকম।
হবে না। 10⁻³ মিলাতে গেলে এদিকে আর 0.04 তো না, আমি কি 0.04 পাইছি না। আবার এখানে দেখো 4 to 1 পয়েন্ট, আবার এটা 4.218 ইন্টু 10⁻+34 কি হবে না। সো উত্তরটা হচ্ছে আমার 1। এবং তুমি যদি এককটা দেখো, আমাদের কৌণিক ভরবেগের একক আমরা কি জানি, এম এর এককটা কি বলো ভাইয়া? এম এর এককটা হচ্ছে কেজি, এই ভি এর এককটা কি আমাদের মিটার পার সেকেন্ড, আর আমাদের আর এর এককটা কি এগেইন মিটার। তার মানে আমরা বলতে পারি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এমন দেখো, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তার মানে সব ঠিক আছে। রাইট আনসারটা কোনটা? এ। এল এর মান, এটা বলতেছে এল এর মান, এল এর মান যদি অন হয় তাহলে কোন উপশক্তি স্তরকে নির্দেশ করা হয়, কোন সাবশেলকে নির্দেশ করে? অবভিয়াসলি এস এর মান 0, এস এ এল এর মানটা 0, পি এ এল এর মানটা 1, ডি এল এর মানটা 2, এফ এল এর মানটা 3 আমরা জানি। তার মানে রাইট আনসারটা কি? এটা অবভিয়াসলি পি কে বোঝাচ্ছে, পি কে। দেখো তো এটা পি আর এটা হচ্ছে 1। গুড। পরেরটাই চলো। নিলস বোর কত সালে পরমাণু গঠনের একটা মডেল প্রকাশ করেন? কত সালে? 1913। তার মানে এটা রাইট আনসার 1913, এটা আমরা জানি। অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অণুর পরমাণুর সংখ্যার অনুপাত কত? ওরে কঠিন কোশ্চিন। অ্যামোনিয়া NH3, এটা কিন্তু মাথায় রেখো, এটা হচ্ছে অ্যামোনিয়া। এখানে নাইট্রোজেন কত? 1:3, এমন না? ডান। 1:3 কোথায় রে? এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন। এরা যদি বলতো আমাদের অ্যামোনিয়াম অণুতে NH4+, তাহলে এখানে কত হতো? 1:4। যদি আমাদেরকে বলতে হচ্ছে হাইড্রোনিয়াম অণুতে, আমরা কি সেটার সংকেতটা জানি? H3O+, তাহলে এখানে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন বললে H3 মানে 3:1। এমন ক্লিয়ার হচ্ছে জিনিসগুলা? ওকে, তাহলে রাইট আনসারটা দেখো, এখানে 1903, ওটা 1913। পরেরটা, Fe2+ এর এম শেলে কয়টি ইলেকট্রন রয়েছে? এই যে একটা সুন্দর কোশ্চেন। এম শেলে বলো তো, আমরা এন এর মানের উপর নির্ভর করে, এন এর মান তো হচ্ছে যে 1 2 3 4 করে শুরু হয়, এরকম এটার উপর নির্ভর করে আমরা যে মানে পুরো শেল যেটা, অরবিট যেটা, শক্তি স্তর যেটা, সেটাকে আসলে মানে কি নাম দিয়ে প্রকাশ করি? কে থেকে শুরু হয়। এন এর মান যেখানে 1, সেটা শেলটার নাম হচ্ছে কে। কে এল এম এন ও পি কিউ আর এস টি, এরকম ভাবে চলতে থাকবে আর কি ব্যাপারটা। সো এন এর মান যেখানে অন, এন এর মান, আর এখানে হচ্ছে ধরো শেলের হচ্ছে নাম, এরকম ভাবে যদি তুমি দাও, হ্যাঁ, তাহলে এই সিরিয়ালটা অবভিয়াসলি তোমাকে মনে রাখতে হবে ভাই একটু। চলো আমি যদি তোমাকে একটু হেল্প করি। ওকে, ধরে নাও এন এর মান যেখানে হচ্ছে আমাদের 1, সেই শেলটার নাম কি আমাদের? কে। এন এর মান যেখানে হচ্ছে আমাদের 2, সেখানে কি? কে এল 3, কে এল এম 4, কে এল এম এন 5, ও, এরকম ভাবে চলতে থাকবে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তারপরে চলতে থাকবে। এটা হচ্ছে তার শেলের মানগুলা, ঠিক আছে? এখন তাহলে আমাদের এম শেল কোনটা ভাইয়া বলো তো? এম শেল হচ্ছে আমাদের 3 নাম্বার শেল, তাই না? 3 নাম্বার শেলে কয়টা ইলেকট্রন থাকে? তাও আবার Fe2+ আয়ন বলছি, কিন্তু এখানে 2+ বুঝতে হয়, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে সে। Fe2+ বলতে আসলে কি বোঝাচ্ছে? Fe2+ বলতে বোঝাচ্ছে ওর হচ্ছে 26টা ইলেকট্রন ছিল, ওর এখন আছে কয়টা? 24টা ইলেকট্রন, তাই না? 24টা। এই 24টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, তারপরে 2s2, 2p6, এটা হচ্ছে কে শেল, তারপরে এল শেল, তারপরে হচ্ছে 3s2, 3p6, তারপরে দেখো 4s থেকে তো 2টা ইলেকট্রন চলে গেছে, 4s2, তার মানে 3d। 24টা ইলেকট্রন না, অলরেডি আমার 18টা ইলেকট্রন হয়েছে, তাহলে আর কয়টা থাকলো? 6টা, 3d6 এটা, আর 4s0। তাহলে আমি যদি এখানে আসলে শেলটাকে ভাগ করে দিই তোমার আগেকার মতো, তাহলে তুমি বলো তো এটুকু শেলটা আমার কত হইতো? এই শেলটুকু হইতো আমাদের হচ্ছে, ভাইয়া এটা, এই শেলটুকু হইতো আমাদের এটা, হ্যাঁ। তা আমি যদি একটু তোমাকে ভাগ করে বলি, এই যে এই শেলটুকু হইতো আমাদের হচ্ছে কি? কে শেল। কে শেলে কয়টা ইলেকট্রন যেতে পারে? 2টা সর্বোচ্চ, ঠিক আছে? তারপরে এস শেলে, এই যে ই মানে 2 নাম্বার শেল যেটা, সেটা হচ্ছে আমাদের কে এল শেলের মধ্যে কয়টা ইলেকট্রন যেতে পারে বলো ভাই? 8টা ইলেকট্রন। এটা কি আমাদের কোন শেল? এল। তারপরে এটা আমাদের কোন শেল আসলে? এম এ যেতে পারে হচ্ছে 18টা, বাট এখানে আছে কয়টা? আমাদের আছে হচ্ছে 14টা ইলেকট্রন, তাই না? ওকে, যেতে পারে হচ্ছে 18টা। আর এসে এখানে কত? বা এল, তারপরে হচ্ছে এটা আমাদের এম শেলটা, সরি এম আবার বলি, এন শেলের মধ্যে আমাদের কে কে থাকবে? 4s থাকবে, 4p থাকবে, 4d থাকবে, 4f পর্যন্ত থাকবে। ওকে, সো এখানে আসে হচ্ছে আসলে 14টা, আমাদের জন্য ডান, মোটামুটি ভাবে হয়ে গেছে, তাই না? এখানে আসে হচ্ছে কয়টা? আসলে 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টাই আছে, ডান। তাহলে এম শেলে আসলে ইলেকট্রন আছে কয়টা? 14টা। রাইট আনসারটা কি? সি। বুঝতে পারতেছো? ওকে, আশা করি ধরা যাচ্ছে। এরপরে এখানে দেখো, এখানে একটা মানে একেবারে ক্রিয়েটিভ কোশ্চেন করছে। এখানে বলতেছে যে এইরকম ইলেকট্রন বিন্যাসটা সাধারণত কিন্তু ডি এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় না, মানে হওয়া উচিত না। কারণ কি? কারণ NS2 এর ভিতরে অবভিয়াসলি ইলেকট্রন 2টা যাওয়ার কথা, তারপরে n-1 ডি এর মধ্যে আসলে কয়টা যাওয়ার কথা বলো তো ভাই? 9টা, এরকম হওয়া উচিত। বাট আউটবায়ন নীতি মেনটেন করলে এটা হওয়া উচিত, কিন্তু এটা মেনটেন করে না। এরকম কিছু মৌলের ইলেকট্রন বিন্যাসে আসলে কি দেখা যায়?
মানে হচ্ছে যে ব্যতিক্রম দেখা যায় এবং এরা শুরুই হয় হচ্ছে আমাদের ক্রোমিয়াম থেকে। বাট ক্রোমিয়ামে ব্যতিক্রমটা যেটা হয়, ওই ব্যতিক্রম কিন্তু 10টা ইলেকট্রনের জন্য হয় না, ওই ব্যতিক্রমটা হয় কয়টা, 5টা ইলেকট্রনের জন্য, কারণ এটা অর্ধপূর্ণটা অর্জন করার জন্য আসলে মানে হয় আসলে এরকম। সো আমরা যদি এটা প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস তোমাকে করে দেখাই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা জিনিসটা, খুব সহজে বুঝতে পারবা। সো ধরো আমি যদি তোর পক্ষে ক্রোমিয়াম থেকে শুরু করাই, আমার কিন্তু এরকম ইলেকট্রন বিন্যাসটা কোন কোন মৌলের রয়েছে সেটা প্রকাশ করতে হবে। যেহেতু এটা 3 হবে না, তার মানে উত্তর কিন্তু অবভিয়াসলি তোমার 1 আর 2 হবে, বুঝছো? উত্তর 1 আর 2 হবে। কেমনে হবে সেটা আমি তোমাকে দেখাই। এই যে দেখে নাও, যদি তুমি চিন্তা করো ভাই আমি ক্রোমিয়ামেরটা কমপ্লিট করব, তাহলে তুমি বলবা কি 1s2, তারপরে 2s2, 24 না ভাইয়া, 2s2, তারপরে 2p6, তারপরে হচ্ছে তোমার 3s2, 3p6, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি বলবা হচ্ছে 4s2, 3d4, এরকম কিন্তু হইতো। দেখো এখান পর্যন্ত 20, তারপরে এখানে হচ্ছে 24, বাট ডি অরবিটালটাতে 10টা ইলেকট্রন যায়, সে পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় যেহেতু বেশি স্থিতিশীল, দ্যাটস ওয়াই ও কি করবে, এইখান থেকে একটা ইলেকট্রনকে টান মেরে ওকে নিয়ে নিবে, দেন এখানে করবে হচ্ছে আসলে তোমার এখানে করে দিবে তোমার হচ্ছে 5, হ্যাঁ, আর এখানে করে দিবে হচ্ছে তোমার 1, বুঝছো? এই কাজটা করে। এখন তুমি দেখো আমাকে বলছে n-1 ডি এর ভিতরে 10টা, বাট এখানে আছে ডি এর ভিতরে কয়টা, আসলে 5টা, তার মানে এটা তো রাইট আনসার হইলো না। ns1 ঠিক আছে, ns1 দেখো এখানে 4s1 আর এখানে হচ্ছে n-1 মানে 3d 5, বাট এখানে বলছে কত, 10। এই 10টা আবার ঠিকই কপার আর সিলভার মেইনটেইন চলে। কেমনে চলো, কপার একটা যদি দেখাই আমি তোমাকে, তো হুবহু তুমি ধরে নাও এটাকে কপি করে নিলা, তাহলে তো হয়ে যায়। ধরে নাও হচ্ছে তুমি হুবহু ভাই এটাকে কপি করে নিলা, হ্যাঁ, ধরে নাও হচ্ছে তুমি এটাকে হুবহু হচ্ছে ভাই কপি করে নিলা। ওকে, সো যদি কপি করে নাও, তারপরে হচ্ছে আমি একটু বলি, এটাকে আমরা সরাই দিই, দেখো এবার তোমাকে আমি এটা ধরে নাও হচ্ছে আমরা কপারেরটা নিলাম, এটা হচ্ছে আমরা কপার ইলেকট্রন বিন্যাসটা করলাম। 1s2, 2s2, কপার কত, 29 না, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে এখানে 4s2 এবং 3d এর ভিতরে কত হবে বলো তো ভাইয়া, 9 হবে, 3d এর ভিতরে 9 হবে। বাট এই যে পরিপূর্ণ হওয়ার জন্য ও এখান থেকে ইলেকট্রন একটা নিয়ে নেয়, দ্যাটস ওয়াই ও যে কামটা করে সেটা হচ্ছে আসলে একটা ইলেকট্রন এখানে রাখে, আর এখানে হয়ে যায় হচ্ছে আমাদের কয়টা বলো তো, 10টা। ভাইয়া এখানে কত হয়ে যায় আমাদের, 10। তাহলে দেখো ও কিন্তু এটা ঠিকই মেনটেন করতেছে, কে, এই যে পাবলিক। এখন এই সেম জিনিসটা আমি তোমাকে সিলভারের জন্য দেখাই, সিলভারের খালি কিচ্ছু না, এখানে হবে হচ্ছে 5s1, এখানে হবে হচ্ছে 4d10। কেমনে দেখবা, চলে আসো। সিলভার কত, 47 না, যেহেতু কাজই হচ্ছে আমাদের এগুলো সলভ করা, তাহলে আমরা হচ্ছে যে ডিটেলসে কেন দেখবো না। চলো আমি হচ্ছে যে এখান থেকে কপি পেস্ট মারি একটু, কারণ যেহেতু এত খাটনি করার দরকার নাই, যেহেতু আগে থেকেই করে রাখছি, তাই না, কি বলো? আর তার উপরে যেহেতু আমি স্মার্ট বোর্ড ইউজ করতেছি, সো একটু সুবিধা নিতেই পারি আমি। এখন এগুলাকে ডিলিট করে দিব, যা ভাগ, চলো ডিলিট করে দিই, ডান। দেখছো কি সুবিধা। আচ্ছা এখন আমার একটু কাহিনী করতে হবে, সেটা হচ্ছে যে আর একটু দূরে নিতে হবে একে। দেখো 47, আমি 47 এর ইলেকট্রন বিন্যাসটা করতেছি, তো যদি তাই করি তাহলে এটা 3d10, 4s2, তাহলে আমাদের কত হইলো বলো, 20 এর পরে 30 হইলো। 30 এর পরে এখন 4p তে ইলেকট্রন যাবে, 4p তে কত গেল, তাহলে আমাদের 36 গেল। এখন 4f এ ইলেকট্রন যাবে নাকি 5s এ যাবে বলো তো, 5s এ যাবে আসলে, হ্যাঁ 5s2 যাবে, হ্যাঁ। এখন কারণ কি, কারণ 4f এর শক্তিমাত্রা কত, 7, এখানে শক্তিমাত্রা কত বলো তো, এই যে এখানে শক্তিমাত্রা কত, এই যে ইয়াতি 5s, কি বলে যে 4f এর বদলে তো আগে 4dও বাকি আছে, সরি 4dও তো বাকি আছে, 4d এর শক্তিমাত্রা কত, 6, 5s এর শক্তিমাত্রা কত, 5, তাহলে কারটাতে আগে যাবে, অবশ্যই 5s এ যাবে আগে, 5s এ গেল। তারপরে এবার চলে যাবে হচ্ছে তোমার ওই যে আমাদের দেখো এই যে ps, তারপরে হচ্ছে যে ps, ss, ps, তারপরে হচ্ছে dps, তারপরে আবার dps, এখানে এবার ডিটা কত হবে বলো তো ভাই, 4d এর মধ্যে কয়টা, অলরেডি কিন্তু আমাদের এখান পর্যন্ত 30টা হয়েছে, এখানে 38টা হয়ে গেছে, হ্যাঁ 38টা হয়ে গেছে, 47 যেতে গেলে আর আমাদের 9টা লাগে, তাহলে আমাদের কিন্তু হয়ে যায়, ডিতে যেহেতু 10টা ইলেকট্রন যেতে পারে, 47-এ 9টা যাবে মাত্র। এবার দেখো এইখান থেকে এই ইলেকট্রন বাবাজি চলে যাবে হচ্ছে এর কাছে, ঠিক আছে, যদি ওর কাছে চলে যায় তাহলে এখান থেকে আর 2 থাকতেছে না, এখানে থাকতেছে কত আমাদের বলো তো, 1, হ্যাঁ, আর এখানে আর 9 থাকতেছে না, এখানে কত থাকতেছে বলো আমাদের, 10। তাহলে দেখো তো এই জায়গাটাও সুন্দর মতন কি এই জিনিসটা ফিল আপ করতেছে না, আর একজন করবে এরকম, কে জানো, তোমাকে চেহারাটা দেখিয়ে দিয়ে, ও বাবাজির নাম হচ্ছে আমাদের অ্যারাম, বুঝছো, এ কি, এ হচ্ছে 79, অ্যারাম এ কত, 79, এর পারমাণবিক সংখ্যা কোথায় লেখে বলো তো, এখানে লেখে আসলে নিচে 79। একে আবার কোথাও পাবা জানো তুমি, এটা সর্ববস্তু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস যদি আমি তোমাকে বলি, তাহলে সেটা থাকবে হচ্ছে 6s1 5d10, এরকম থাকবে, ক্লিয়ার, এই থাকবে। সো তার মানে রাইট আনসার আমাদের কোনটা, 1 আর 2 মানে বি। দেখো তো রাইট আনসার হচ্ছে 1 আর 2 বি, আর এখানে হচ্ছে আমাদের 14। গুড, পরেরটাতে যাই।
নিচের উদ্দীপকের আলোকে আমাকে দুইটা কোশ্চেনের উত্তর দেওয়া লাগবে। তো নিজের উদ্দীপকটা আমরা দেখি, অ্যালুমিনিয়াম 3+, বেরিলিয়াম 2+, নাইট্রাইট 3- আয়ন, সালফার 2- আয়ন, 4টি আয়ন। কোন আয়নটিতে সর্বাধিক শেল রয়েছে? সর্বাধিক কক্ষপথ রয়েছে। চলো এটা যদি বুঝি, অ্যালুমিনিয়াম 3+, মানে ওর কাছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s2 2s2 2p6 3s2 3p1, তিনটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, মানে 3 এর তো নাই, 3 শেলটাই তো নাই, তার মানে ওর কাছে আসলে শেল আছে কত? 1s2 2s2 2p6, এতদূর পর্যন্ত শেল আছে, 10টা ইলেকট্রন আছে যেহেতু মাত্র, তার মানে এখানে আসে শেল আসে হচ্ছে ভাই দুইটা। বেরিলিয়াম দেখো 2+, বেরিলিয়াম তো ছিল 1s2 2s2, তো 2s2 এর ভিতরে 2 ত্যাগ করে দিছে, তার মানে ওর কাছে শেল আছে কয়টা? মাত্র একটা। নাইট্রাইট দেখো ভাইয়া, নাইট্রাইটের ক্ষেত্রে কি কাহিনী করছে? নাইট্রাইটের 7টা ইলেকট্রন, 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রাইটের গঠন, মানে নাইট্রোজেনের গঠন। ও যদি আর 3টা ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে তার 8টা ইলেকট্রন হয়, বাট 8টা ইলেকট্রন আলটিমেটলি ওই দ্বিতীয় শক্তি স্তরের ভিতরেই কিন্তু ফিল আপ হয়ে যাবে, তার মানে ওর কাছেও আসে 2টা শক্তি স্তর। বাট সালফাইডকে দেখো 1s2 2s2 2p6 পর্যন্ত 10টা হলো, সালফাইডের তো 16, তাহলে 3s2 3p4, এরকম 3p4 এর ভিতরে আবার 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 3p6 হয়ে গেছে এখন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করে, মানে একেবারে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করছে? আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, বাট এর কাছে আছে কয়টা? 3টা, তার মানে রাইট আনসারটা আমার কোনটা দেখো তো? এর কাছে আছে 2টা, এর কাছে আছে 1টা, এর কাছে আছে 2টা, এর কাছে আছে কয়টা? কয়টা আছে এর কাছে? এর কাছে 2টা আছে, ফিল আপ আছে, 2টা আছে, ফিল আপ আছে, এর কাছে আছে 3টা, সেটা ফিল আপ আছে, তাহলে রাইট আনসারটা কি? আমাদের নাইট্রাইট সালফাইড আয়ন, মানে ডি। এরপরে বলে কোন আয়ন দ্বয়ের ইলেকট্রন সংখ্যা সমান? এই যে দেখো, এর 13 ছিল না ভাইয়া, 13 ছিল, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে ইলেকট্রন কয়টা আছে এখানে? 10টা ইলেকট্রন আর 13টা প্রোটন, 13টা প্রোটন। আবার এইকে যদি চিন্তা করো, নাইট্রাইট বেরিলিয়ামের ক্ষেত্রে তো 4টা ছিল, 2টা ত্যাগ করছে, তার মানে 2টা প্রোটন আছে, 4টা প্রোটন আছে আর 2টা ইলেকট্রন আছে। নাইট্রাইটের কথা যদি চিন্তা করো, এখানে তুমি দেখলেই বুঝবা এখানে আসলে 7টা প্রোটন আছে আর আমাদের 10টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন গ্রহণ করছে না। সালফারের কথা যদি তুমি চিন্তা করো তাহলে দেখতে পাবা যে এখানে আসলে 16টা প্রোটন আছে আর 18টা ইলেকট্রন আছে। তাহলে তুমি বলো এর আর এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কি আমাদের সমান না? এই যে দেখো তো, অ্যালুমিনিয়াম এবং আমাদের যে নাইট্রাইট আয়নটা, ইলেকট্রন সংখ্যা কি সমান না? তাহলে অ্যালুমিনিয়াম আর নাইট্রাইট আয়ন কোথায় আছে ভাইয়া? বিতে আছে, রাইট আনসারটা কি হবে? বি হবে। ডান, ক্লিয়ার? দেখো তো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি? বি। গুড। পরেরটা দেখি, নিচের কোন জোড়া বা কোন হচ্ছে যে মৌলগুলো আমাদের কি বলতেছে? সম ইলেকট্রনীয়। সম ইলেকট্রনীয় মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, বুঝতেই পারতেছি, খুবই সহজ। তো আমাদের আয়ন টায়ন দিয়ে কাহিনী করতে হবে নিশ্চয়ই। সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম কেউ কি সমান এখানে? নিশ্চয়ই না। লিথিয়ামের কয়টা? 3টা প্রোটন 3টা ইলেকট্রন। পটাশিয়ামের কয়টা? 19টা প্রোটন 19টা ইলেকট্রন। সোডিয়ামের কয়টা? 11টা প্রোটন 11টা ইলেকট্রন। বাদ। আর্গন পটাশিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, হ্যাঁ একেবারে। আর্গনে কয়টা বলো তো ভাই? 18টা প্রোটন 18টা ইলেকট্রন, আমার তো 18টা ইলেকট্রন লাগবে, খালি 18টা ইলেকট্রন। পটাশিয়ামের 19টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করছে, মানে কয়টা আছে এখন? 18টা ইলেকট্রন আছে। ক্লোরিনের 17টা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে এখন কয়টা আছে? 18টা ইলেকট্রন আছে। তার মানে রাইট আনসারটা কি আমাদের? এই যে সি, বা আমাদের এই অপশনটা। আর এগুলা তো একটাও চার্জ না, তার মানে সেটা হবেই না। তোমরা রাইট আনসারটা দেখো ভাই, এই যে সি, সি। ওকে। আর এটা নিচের কোন অরবিটালটি সম্ভব নয়? কোনটা সম্ভব না বলো তো? 2 এর ডি সম্ভব না, 1 এর পি সম্ভব না, 1 এসেই থাকে, 2 তে 2s 2p থাকে, 3 এর এফ সম্ভব না। এই কয়টাই না? এই কয়টাই হচ্ছে আসলে সম্ভব হয় না। তাহলে 2 এর ডি সম্ভব না, 2 এর কি এফ সম্ভব? নিশ্চয়ই না। বুঝছো না? এরকম। সো এই 4টা হচ্ছে অসম্ভব। চলো এটার ভিতরে দেখি কোনটা আছে। 2p আছে, এটা সম্ভব। 3f আছে, 3f আসলে সম্ভব না, এটাই তাহলে আমাদের রাইট আনসার। 1s সম্ভব, 3d সম্ভব। রাইট আনসারটা কি আসছে? বি। এরপরে দেখি, এম একটা মৌল, এর ক্ষেত্রে কোনটি সঠিক? এম এর যে কাহিনী, আমরা জানি একটা মৌলকে যখন আমরা প্রকাশ করি, যে এরকম একটা এক্স মৌলটাকে যখন আমরা প্রকাশ করি, এখানে বেশ কিছু সংখ্যা আমরা দিতে পারি। একটা হচ্ছে এখানে দেই আমরা হচ্ছে ভাই জেড, এখানে দেই হচ্ছে ভাই আমরা এ, এখানে দেই আমরা প্লাস মাইনাস এন, আর এখানে দেই হচ্ছে আমরা ডি। এখানে প্রত্যেকটা এক একটার বৈশিষ্ট্য যদি আমরা শুনতে চাই, যে ডি যেটার কথা বললাম, এটা মেইনলি হয় হচ্ছে ভাই আমাদের অণুর সংখ্যা, মানে অণু না, পরমাণুর সংখ্যা, আসলে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা মানে অণু যখন হবে এটা, তাহলে সেটার পরমাণুর সংখ্যা। জেড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এ যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা, ভরং সংখ্যা হয়ে গেছে আসলে। তাহলে এটা কি আমরা বললাম? এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা
বা এটার অপর নাম দিতে পারো তুমি নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। আর প্লাস মাইনাস এন মানে হচ্ছে, প্লাস মানে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন, আর মাইনাস মানে হচ্ছে আমাদের গ্রহণকৃত ইলেকট্রন। এই হচ্ছে আমাদের কথা, গ্রহণকৃত ইলেকট্রন। এতটুকু যদি তুমি বুঝো তাহলে বলো তো এখান থেকে যদি আমি এখন নিউট্রন সংখ্যাটা বের করতে চাই, নিউট্রন সংখ্যা, তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে ভাইয়া? অবভিয়াসলি আমাদের এ মাইনাস জেড করতে হবে, তাই না? এ মাইনাস জেড করতে হবে, সেটা হবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এটা হবে হচ্ছে আমাদের কি? নিউট্রন সংখ্যা। বুঝছো? তাহলে এটার আমার ভর সংখ্যা কত? 23। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। এটা কি আমাদের পারমাণবিক সংখ্যা 11। তার মানে এটা আসলে কি মৌল? সোডিয়াম মৌল, হটএভার। 12টি প্রোটন, 12টি প্রোটন কেমনে বলতেছে? তো 11 হচ্ছে পারমাণবিক প্রোটন সংখ্যা, তার মানে 12টি কি প্রোটন হবে না? তাহলে 1 নাম্বার অ্যানসারটা কি? ভুল, এটা সঠিক হইতেই পারে না। আবার 12টি নিউট্রনের কথা বলতেছে, 11টি প্রোটনের কথা বলতেছে। 11টা প্রোটন তো ঠিক আছে, আর নিউট্রন কয়টা? নিউট্রনটা হচ্ছে যে এ আর জেড কে মাইনাস করো, 23 মাইনাস 11, তার মানে কি? বি তো রাইট বলতেছে, 12টাই তো নিউট্রন আছে, কারণ 12 সাথে 11 যোগ করলে 23 হয়। ক্লিয়ার? আচ্ছা, 10টি প্রোটন না, 13টি প্রোটন না, তার মানে রাইট আনসার কি? অবভিয়াসলি বি। বুঝা কি গেছে? বুঝছো? এই যে এইখানে দেখো একই সাথে হয়ে যাচ্ছে আমাদের। আয়নে নিউট্রনের সংখ্যা কত? আয়নের ক্ষেত্রে প্লাস বা মাইনাস এই জিনিসটা ডিটারমাইন করে জাস্ট ইলেকট্রনকে, জাস্ট মানে ইট ইজ মানে একেবারে ডিরেক্টলি কানেক্টেড টু ইলেকট্রন, নাথিং এলস, আর অন্য কিছু না। তাহলে প্লাস এম প্লাস যে বলতেছে, তার মানে ও এম সংখ্যক ইলেকট্রনকে ত্যাগ করে আছে আসলে। তার মানে এখানে যদি তোমাকে বলতো এর ইলেকট্রন সংখ্যা কত, এর ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আসলে এম প্লাস ইলেকট্রনকে ত্যাগ করছে, ওর ইলেকট্রন সংখ্যা এখন এখান থেকে আমি তোমাকে বলি, একটু যদি তুমি মাথাটা খাটাও তাহলে বুঝবা। ইলেকট্রন সংখ্যা হচ্ছে, তুমি তো জানো এমনি আমাদের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকে না? যদিও আমার কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যাটা চাই নাই, আমি তোমাকে ইচ্ছা করে বের করে দিচ্ছি। ইলেকট্রন সংখ্যাটা হবে এই যে প্রোটন সংখ্যা এ, এখান থেকে তুমি এমটাকে মাইনাস করবা, তাহলে দেখবা তুমি পেয়ে যাচ্ছ কি? তার ইলেকট্রন সংখ্যা। কেমন? আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরে নাও এটাকে তুমি বলতেছে 11, এই যে সোডিয়াম আমি দিয়ে দিলাম মৌল 23, হ্যাঁ, এই যে 23 দিয়ে দিলাম, আর এখানে ধরুন আমি প্লাস দিলাম, প্লাস মানে কি? এটা প্লাস মানে কি আসলে? 1 প্লাস, তাই না? ধরে নাও এখানে এই 1টার মান কি এম, তাহলে এখানে এখন ইলেকট্রন সংখ্যা কয়টা? তুমি জানো 11টা প্রোটন ছিল মানে 11টা ইলেকট্রন ছিল, ওখান থেকে একটা ত্যাগ করছে মানে 10টা, তার মানে ইলেকট্রন সংখ্যাটা আসলে কি? যে ওটাই হলো না? ইলেকট্রন সংখ্যাটার মানটা হলো কত? ওই যে তার এ এর মানটা, বা আমাদের যেটা পারমাণবিক সংখ্যা তার, সেটা ইলেকট্রন সংখ্যা থাকে, সেটা মাইনাস হচ্ছে আমাদের এম। যদি এখানে বলতো মাইনাস, তাহলে এই মানটা কি হয়ে যেত? যোগ হয়ে যেত। মাইনাস মাইনাস যদি থাকতো, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, যেহেতু ইলেকট্রন যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, সেটার উপর নির্ভর করতেছে তাই। আর এখানে যেহেতু আমাকে চাইছে নিউট্রন সংখ্যা কত, তুমি জানো ভর সংখ্যা থেকে, এই যে ভর সংখ্যা এখানে কত বলছে? বি মাইনাস হচ্ছে, যদি আমরা নিউক্লিয় এই যে কি বলে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বাদ দিই, পারমাণবিক প্রোটন সংখ্যা কি? স্মল এ, তাহলে বি মাইনাস এই হচ্ছে আমাদের উত্তর। রাইট আনসারটা কি? এ। তাহলে এটা রাইট আনসার বি, এটা রাইট আনসারটা কি হবে? এ। দেখো বি আর এ। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। এই যে আয়নটিতে কতটি ইলেকট্রন রয়েছে বলো? পটাশিয়াম মানে কি? 19টা। 19টার ভিতর থেকে কয়টা ত্যাগ করছে? এখন একটা, এই যে প্লাস 1, প্লাস বোঝাচ্ছে। যদি এটা তোর এমন বলতো ভাইয়া, ধর হচ্ছে ক্লোরিন বললো, এটা বললো 17, এটা হচ্ছে 35.5 ধরে নে, আর এখানে বলছে মাইনাস, তাহলে এখানে এখন কয়টা ইলেকট্রন রয়েছে বল? এখন তুই কি ওই সূত্রটা আমি যেটা শিখাই দিলাম ওটাই করবি, যে হচ্ছে মাইনাস এখানে যেটা বলছে ভাইয়া সেটা? না, মোটেও না। এটা কি? মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণকৃত, তার মানে তো ইলেকট্রন যোগ হচ্ছে, ইলেকট্রন এসে যুক্ত হয়েছে না? তার মানে কি? 18টা ইলেকট্রন। সো এটাকে এত পেরেশান নেওয়ার কিছু নাই, পেরেশানি হওয়ার কিছু নাই। তুমি জানো যে মাইনাস মানে কি বোঝাচ্ছে? ইলেকট্রন গ্রহণ করছে, সে গ্রহণ করছে মানে যে ভ্যালুটা ওখানে বলতেছে অত সংখ্যক আমরা যোগ করে দিব, কার সাথে? পারমাণবিক সংখ্যার সাথে। আর যদি দেখতা প্লাস মানে ওই ইলেকট্রন ত্যাগ করে আছে, ওটা ধাতু, ওই ইলেকট্রন ত্যাগ করে আছে, তার মানে আমরা ওই সংখ্যকটাকে মাইনাস করে দিব। তাহলে এখানে আমাদের রাইট আনসারটা কি হয় বলতো? এই তো ধাতু, তাই না? ইলেকট্রন তো ত্যাগ করে আছে, তার মানে 19টা ইলেকট্রন আগে ছিল, এখন একটা ত্যাগ করছে মানে 18টা আছে। রাইট আনসারটা কি? সি। ইলেকট্রন যেহেতু চাইছে। এটাকে যদি তোকে বলতো নিউটন সংখ্যা কত, তাহলে 39 মাইনাস 19 কত হয়? 39 মাইনাস 19 20। আচ্ছা, এই একটা মৌল এ প্রতীকী অর্থে ব্যবহৃত। ওকে, এখানে আমার ভর সংখ্যা কত রে? এই যে 56, এটা হচ্ছে ভর সংখ্যা। এটার ভিতরে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল আছে। আর এই যে আমাদের প্রোটন সংখ্যা কত বলতেছে? 26, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা নিউটন সংখ্যা বের করতে চাই, 56 মাইনাস 26 মানে কত হয়? 30। আচ্ছা, একাধিক যোজনী বিদ্যমান, এটা তুমি কেমনে বুঝলা? এই মৌলটাকে আগে আইডেন্টিফাই করে, এটা কে আসলে বলতো ভাইয়া? 26 পারমাণবিক সংখ্যা কার? ফেরাম বাবাজি। ফেরামের একাধিক যোজনী আছে। ফেরাম কত? Fe2+ মানে ফেরাস আয়ন, আর Fe3+ মানে ফেরিক আয়ন, তার মানে প্রথম রাইট আনসারটা সঠিক। প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, অবভিয়াসলি ভিন্ন, এটা 26 আর নিউট্রন সংখ্যা এখানে কত? 30, তার মানে এটাও সঠিক। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, কথাটা কি সঠিক? উত্তরটা হচ্ছে না।
উত্তরটা হইল না। কেমনে আমি বুঝাই। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 26-এর 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 20 পর্যন্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে 3d6। তুমি দেখো তো সর্বশেষ শক্তি স্তর আসলে কোনটা? এটা না 4 না? 4 থাকলে কি 3 সর্বশেষ শক্তি স্তর হবে? হবে হবে না। তার মানে সঠিক মানে কয়টা ইলেকট্রন থাকে আসলে? 2টা ইলেকট্রন থাকে, 6টা তো ইলেকট্রন থাকে না ভাই। বুঝো নাই? ক্লিয়ার? যদি বলে সর্বশেষ শক্তি স্তর না, তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে, তাহলে তৃতীয় শক্তি স্তরে তুমি বলবা হচ্ছে ওই যে 14টা থাকে, যেরকমটা অলরেডি একটা উত্তর কোশ্চেন আসছিল, ফেরাম দিয়ে আসছিল, বাট এটা Fe2+ আয়ন ছিল। এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর আসলে কত? 4। 4s এর মধ্যে ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে রাইট অ্যান্সারটা আমার কি? 1 আর 2। এই যে 3 নাম্বার অপশনটা আসলে ভুল। ক্লিয়ার? দেখো 18টি আর এই যে 1 আর 2। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন পরে শুরু হচ্ছে আমাদের সিকিউ অ্যান্সারগুলো, মানে এমসিকিউ হচ্ছে আমাদের জন্য কাইন্ড অফ ডান। এমসিকিউ যতগুলো দেখার ছিল, যেই ধরনের এখানে ঝামেলাগুলো পাকাতে পারতো সেটুকু আমরা ডান। এখন আমরা একেবারে সিকিউ কোশ্চেন দেখবো, স্পেসিফিক সিকিউ কোশ্চেন থেকে কিভাবে উত্তর করতে হয়, কতটুকু লিখলে এরকম একটা ঘ নাম্বার বা আমাদের ধরে নাও কি বলবো মানে একটা মানে রিটেন কোশ্চেন বা বর্ণনামূলক কোশ্চেনের ভিতরেও এক্স্যাক্ট কতটুকু লিখলে কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করলে ফুল মার্কটা আমরা গ্র্যাব করতে পারি, আমরা A to Z দেখবো। চলো তাহলে শুরু করি। ওকে, তাহলে চলো শুরু করি আমরা সিকিউ পার্টটা। হ্যাঁ, চলো দেখি। ফার্স্ট একটা কোশ্চেন বলতেছে, এখানে বলে যে আমাদের এ একটি মৌল যার ভর সংখ্যা হচ্ছে 40, নিউটন সংখ্যা হচ্ছে 20। ভর সংখ্যার ভিতরে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যুক্ত থাকে। তার মানে এখান থেকে যদি আমি চিন্তা করি প্রোটন সংখ্যাটা কত? 40 - 20 মানে 20। আচ্ছা, একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করে। এতটুকু। ঘ নাম্বার কোশ্চেনটা ডিরেক্ট আসছে, এখানকার ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট ধরো, মানে আমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট, তাই ঘ নাম্বার ডিরেক্ট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস 2n² নীতিতে সমর্থন না করলেও মৌলটির ইলেকট্রন বিন্যাস, মৌলটি কি 20 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল কে রে? ক্যালসিয়াম। এটা 2n² নীতিতে সমর্থন না করলেও আউফবাউ নীতিকে সমর্থন করে। উক্তিটি বিশ্লেষণ করো। করতে হবে তাহলে। ওকে, প্রথমে চলো আমরা মৌলটার ইলেকট্রন বিন্যাস করে ফেলি। ঘ নাম্বারে আগে তুমি ইলেকট্রন মানে মৌলটাকে শনাক্তকরণ করবা। সো আমরা বলবো যে মৌলের প্রশ্ন হতে ধরো মৌলের ভর সংখ্যা কত? 40। নিউটন সংখ্যা কত ভাইয়া? 20। তাহলে প্রোটন সংখ্যাটা আমাদের কত, বা পারমাণবিক সংখ্যাটা আসলে কত? প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা ইজ ইকুয়ালস টু 20। অর্থাৎ মৌলটি কি বলতো? ক্যালসিয়াম। মৌলটি হচ্ছে আমাদের ক্যালসিয়াম। আচ্ছা, এই ক্যালসিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটাকে কমপ্লিট করে ফেলবো। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো যে এটা আসলে আমাদের মানে কোন নীতিটাকে ফলো করতেছে, কোনটাকে না। আমি তোমাকে ডিটেলসে বুঝাই দিচ্ছি, একটু খালি ধৈর্য ধরো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এরাই না ইলেকট্রন বিন্যাস। এবং আমাদের 3d এর মানটা কত আসলে বলো তো? 0। ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি তোমাকে এবার দেখাই আসলে এটা কিরকম ভাবে এই কথাটাকে যুক্তিযুক্ত করে। দেখো, আমি এখানে যে ইলেকট্রন বিন্যাসটা করলাম, যে নীতিতে করলাম, সেটা আসলে কোন নীতি বলো তো ভাই? আউফবাউ নীতি, তাই না? আউফবাউ নীতি দিয়ে করলাম। আউফবাউ নীতি। এখন হেয়ার ইজ দ্য কাহিনী, যে কাহিনীটা হলো এরকম যে ভাইয়া এখানে যদি তুমি আসলে 2n² রুলটা ফলো করো, তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে বলো? 2n² নীতি অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × n², মানে n মানে কত আমাদের? ইন্টু 3², এরকম ইজ ইকুয়ালস টু কয়টা আমাদের? 18টা। 18টা ইলেকট্রন যাবে না? এখন তুমি বলো এখানে তৃতীয় শক্তি স্তরে আমরা ইলেকট্রন কয়টা প্রবেশ করাইছি? 8টা। 3Dর ভিতরে কি কোনো প্রবেশ হয়েছে? উত্তরটা হচ্ছে না। তাহলে 8টা প্রবেশ করার পরে আমাদের কোন শক্তি স্তরে চলে গেছে আসলে? 4 শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন চলে গেছে। যদি আমাদের 3 এর ধারণ ক্ষমতা কত বলো? 18টা ইলেকট্রন। বাট 3 এর 18টা ইলেকট্রন পূর্ণ হওয়ার আগেই 4 বা চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। কেন? কারণ এটা শক্তির ক্রম। এটা কোন নীতি অনুযায়ী? আউফবাউ নীতি অনুযায়ী। আউফবাউ সাহেব বলে গেছিলেন আমাদের এই সাবশেল বা আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এগুলো দিয়ে ইলেকট্রন বিন্যাস। সো ওইটাকে ঠিকই মেনে চলতেছে যে আমাদের 3D এর আগে কোথায় প্রবেশ করতেছে ইলেকট্রনটা? 4s এ প্রবেশ করতেছে। যদি এটা 3D কে মানে বা আউফবাউ নীতিকে না মেনে ধরো হচ্ছে 2n² নীতিটা মেনে চলতো, তাহলে কিন্তু আমাদের
3 এর মধ্যে যে 8টা ইলেকট্রন প্রবেশ করছে, এই 8টা ইলেকট্রন প্রবেশ না করে আমাদের কয়টা ইলেকট্রন, মানে 3d এর ভিতরে 2 হয়ে যেত, দিয়ে ধরো আর এক্সট্রা ইলেকট্রন কয়টা ছিল, আর তো এক্সট্রা 2টা ছিল, এই 2টা তাহলে আর 4s এ যেত না, চলে আসতো কোথায়, এই 3d এর ভিতরে। কারণ যেহেতু তৃতীয় শক্তি স্তরে কয়টা 18টা ইলেকট্রন ধরতে পারবে, বাট ধরে না, কি হয় 4s এ চলে যায়। কেন? কারণ শক্তির ক্রম। বুঝা গেছে কথাটা? আউটবাউ নীতি বুঝায় হচ্ছে শক্তির ক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস, 2n² নীতি বুঝায় হচ্ছে যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে। তাই এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমার কার 2n² নীতিটাকে সমর্থন না করলেও কাকে সমর্থন করতেছে, আউটবাউ নীতিকে সমর্থন করতেছে। বুঝছো? এই কথাটা সুন্দর মতন টেনে দিবা। আমি এই কথাটা যদি তোমাকে একটু বলে দিই লিখে, তাহলে কি বললাম, যে আউটবাউ নীতি বুঝায়, আউটবাউ নীতি, এই নীতি হচ্ছে বোঝায়, এই নীতিটা কি বোঝায় বলো তো ভাইয়া? এই নীতিটা বোঝায় হচ্ছে আমাদের কোন একটা মৌলের মানে শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী, শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের, শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের ক্রম, ঠিক আছে? বা শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের ক্রম না বলে বলতে পারো হচ্ছে নিয়ম, যাই বলো না কেন, শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী নিয়ম। আর যে 2n² বোঝায়, 2n² বোঝায় কি বোঝায়, 2n² যে নীতিটা আছে, সে 2n² নীতিটা বোঝায় হচ্ছে কোন একটা মানে শক্তি স্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন আর কি প্রবেশ করতে পারে। তাহলে কোন শক্তি স্তরে, কোন স্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে, এটা বোঝায় কি 2n² নীতি। বুঝা কি গেছে? সো দোজ আর টোটালি ডিফারেন্ট। সো এখানে যদি আসলে 2n² নীতিটা মেনে চলতো, তাহলে 4s ইলেকট্রন না যায় 3d এর মধ্যে 2টা ইলেকট্রন যেত, যেহেতু 3 আরো কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, মানে আরো, এখানে 8টা হয়েছে, আরো 10টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। সো ক্লিয়ার? তাহলে আশা করি এই কথাটুকু ব্যাখ্যা করে বলে দিলেই হইছে যে মৌলটির ইলেকট্রন বিন্যাস বা ক্যালসিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² নীতিটাকে সমর্থন করে না, কাকে করে, আউটবাউ নীতিকে সমর্থন করে। ডান, 4-4, কোনো কথা নেই। ওকে, আশা করি বুঝছো। এরপরে দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেন আমাদের 2টা পরমাণু মডেল দেওয়া, এই পরমাণু মডেলটা দেওয়া যেখানে হচ্ছে বিকৃতভাবে ইলেকট্রনগুলো পরিক্রমণ করছে, সেটা অবভিয়াসলি আমরা মডেল এ বুঝতে পারতেছি, এটা আমাদের কোন সাহেবের, রাদারফোর্ড বাবাজির, রাদারফোর্ড সাহেবের। হ্যাঁ, আর এই যেটা পারমাণবিক মডেল দেওয়া, যেখানে অবশ্যই আমাদের শক্তি স্তরগুলা কি, শক্তি স্তরগুলা অবভিয়াসলি খুব সুসজ্জিত, তার মানে সেটা হচ্ছে আমাদের বোর সাহেবের পরমাণু মডেল, বোর। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটা করতেছে গ নাম্বারের ভিতরে, যে বি পরমাণু মডেলের বি, এটার দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময়, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার, দেখো 2 নম্বর শক্তি স্তর থেকে কোথায় যাচ্ছে, 3 নম্বর শক্তি স্তরে যাচ্ছে, এটাতে যাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে। যেহেতু এটা আমাদের নিউক্লিয়াস, যদি ধরে নিই এটা আমাদের প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর, ভাই তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, যাওয়ার সময় 7.3 × 10⁻14 হার্জ, হার্জ মানে হচ্ছে কম্পাঙ্ক বোঝাচ্ছে পার সেকেন্ড, তার মানে এটা আসলে কি জানো, নিউ, নিউ এর মানটা বুঝাই দিছে, নিউ, নিউ এর মানটাকেই বোঝায় হচ্ছে হার্জ, বা এটাই বোঝায় হচ্ছে আমাদের কম্পাঙ্ক নিউ, যেটা সমান আসলে তুমি কি লিখতা, c/λ লিখতা, বুঝছো, নিউ। আচ্ছা, কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে শক্তি শোষিত না বিকিরিত হবে, পরিমাণ নির্ণয় সহ বিশ্লেষণ করো। শক্তি শোষিত না বিকিরিত হবে, এটা টোটালি ডিপেন্ড করবে মৌলটা তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে নাকি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। সো তুমি আসলে ঘ নাম্বার লিখবা, সরি ঘর তো না, গ নম্বরে কি বলতেছে, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ায়, দ্বিতীয় শক্তি স্তর থেকে লিখবা ডিরেক্ট, শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ায়, তৃতীয় শক্তি স্তরে যাওয়ায়, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ায়, যেহেতু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, তার মানে ইলেকট্রন মানে শক্তি অবশ্যই কি করবে, শক্তি শোষণ হবে, শোষণ হবে। এই কথাটা লেখার পরে তুমি সুন্দর করে বলবা হচ্ছে কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করলে শক্তি কি হয়, শোষিত হয়। কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে, উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি হবে, শোষিত হবে, শক্তি শোষিত হয়। ডান, কথা ক্লিয়ার, বুঝা গেছে না? ওকে, এখন এটা তোমার কিন্তু প্রথম অ্যানসারটা শেষ। এবারে তোমাকে বলছে পরিমাণ নির্ণয় সহ বিশ্লেষণ করো, ওই শক্তির পরিমাণটা নির্ণয় করতে হবে। তো শক্তির পরিমাণ নির্ণয় করলা, শক্তির পরিমাণ কত হবে, E = ডিরেক্ট H নিউ। H এর মান তো তুমি জানো 6.636 6.636 × 10⁻⁻34 6.626,
এ থামতো, এখানে লিখছি না আমি শক্তির মানরে আগে, কোথায় ছিল ভাইয়া, এখানে 6.626, তাই না? 6.3 কই পেলাম, সেটাই তো ভাবতেছি আমিও। দেখছো কি বলবো, মানে বয়স হইতেছে তো। 6.626 × 10⁻34। তারপরে আমাদের কি হবে, নিউর মানটা কত আমাদের, 7.3 × 10⁻14। তাহলে আমরা এটার সাথে এটার গুণ করে দিই। তাহলে আমরা যদি এটার সাথে এটার গুণ করি, 6.626 এর সাথে যদি আসলে আমরা 6.626 ইন্টু 7.3 6.626 × 7.3 গুণ করলে হয় হচ্ছে ভাইয়া 48.37 ইন্টু 10⁻14 আর হচ্ছে আমাদের তাহলে আমার হচ্ছে 10⁻20 10⁻20 জুল। ওকে, এটাকে যদি তুমি আরেকটু ক্যালকুলেশন করো তাহলে একটা দিয়ে দিতে পারো, তাহলে 4.837 ইন্টু 10⁻19 জুল। যদি এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাও, যদিও খুব বেশি জরুরি না, ইচ্ছা তোমার সম্পূর্ণ, এটাকে যদি তুমি 1.6 দ্বারা ভাগ করে দাও 10⁻19 ওটা দিতে হবে। তাহলে এটাকে ভাগ যদি আমরা খালি 1.6, এটাকে আগে প্রথমে 10 দিয়ে ভাগ করি, এখানে, তারপরে আসবে হচ্ছে ভাগ আবার 1.6, তাহলে থাকে হচ্ছে 3.023 ইলেকট্রন ভোল্ট। ইচ্ছা এতদূর পর্যন্ত দরকারই নাই। সো এটাই তোমার গ নাম্বারের অ্যান্সার। ডান, ক্লিয়ার, বুঝতে পারছো না? ক্লিয়ার না অ্যান্সার? ওকে, চলো নেক্সট কোশ্চিনে যাই। এই কোশ্চিনটার দিকে একটু লক্ষ্য করো। এখানে পরমাণুর মৌলিক কণিকাগুলোর নাম লিখো। মৌলিক কণিকা মানে মূল কণিকা, স্থায়ী কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, এতগুলা হয়। কিন্তু আমাদের কিন্তু আসলে মৌলিক কণিকা মানে বোঝাচ্ছে স্থায়ী মূল কণিকা যেগুলা, সেগুলা আসলে কি বলতো, ইলেকট্রন, যেগুলা সবসময় স্থায়ী থাকবে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নাই কোথায় বলতো ভাইয়া? হাইড্রোজেনের ভিতরে কোনো নিউট্রন নাই, বুঝছো? আচ্ছা, এই যে হাইড্রোজেনের কোনটাতে, এই যে এই প্রোটিয়ামটাতে শুধুমাত্র, ডিউটেরিয়াম বা ট্রিটিয়ামে ঠিকই আছে। দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যা। সিম্পল, দেখো তো খ নাম্বার। তাহলে আমরা কি বলবো, H11 ও H12 এর ভর সংখ্যার ভিন্নতার কারণ হলো, এটাই কিন্তু ব্যাখ্যা, তুমি নিজেও বুঝতে পারতেছো, এখানে নিউট্রন নাই, এখানে নিউট্রন সংখ্যা আছে। ভর সংখ্যার ভিন্নতার কারণ হলো কি বলতো, নিউটন সংখ্যা। H11 বা প্রোটিয়ামে আসলে কি কোনো ইলেকট্রন আছে? প্রোটিয়ামে ইলেকট্রন, আবার বলি নিউট্রন, কোনো নিউট্রন নাই। কিন্তু H12 বা ডিউটেরিয়ামে, এটার নামটা কি বলো, ডিউটেরিয়াম। এই যে তুমি যখন নামগুলো লিখতেছো তার মানে অবভিয়াসলি তুমি আসলে এগুলোকে জানো বা চিনো। ডিউটেরিয়ামে একটি নিউট্রন থাকায় ভর হয় কত? একটি নিউট্রন থাকায় ভর হয় হচ্ছে 2। ক্লিয়ার? ডান। এরপরে তোমাকে গ নাম্বার কোশ্চেনে বলে উদ্দীপক পরমাণু মডেলের সীমাবদ্ধতা বর্ণনা করো। উদ্দীপকের পরমাণু মডেলটা কার বাবা বলো তো? রাদারফোর্ড সাহেবের। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি? আমি বলছি না এগুলা কতবার করে পড়তে। রাদারফোর্ড পরমাণু মডেলের সার্থকতা সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের সার্থকতা সীমাবদ্ধতা, এটি তুই এইচএসসি তেও পাবি, এটি তুই অ্যাডমিশনও পাবি। আমি যেবার পরীক্ষা দিছি আবার অ্যাডমিশন টেস্টের মতন, ডিউ এর মতন 2.5 মার্কের কোশ্চেন আসছে। কি কোশ্চেন আসছে? যে আমাদের কি বলে, রাদারফোর্ড পরমাণু মডেলের, মানে এখানে কোশ্চেনটা ছিল যে বোর পরমাণু মডেলের 3টে সীমাবদ্ধতা লিখো। এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা চাইছে। চলো, এটা কোনো বিষয় হলো? গ নাম্বার, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা ডিরেক্ট তুমি হচ্ছে যে লেখা শুরু করবা, ব্যাখ্যা দিয়ে লেখা শুরু করবা। রাদারফোর্ড পরমাণু মডেলের জয়টা সীমাবদ্ধতা ছিল, অবশ্যই রিলেভেন্ট লেখা শুরু করবা। সেটা হচ্ছে যে প্রথম সীমাবদ্ধতা এগুলা কি? প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের পরমাণু মডেলকে, পরমাণু গঠনকে সৌরমণ্ডলের সাথে তুলনা করা, সৌর জগতের সাথে
সাথে তুলনা। প্রবলেমটা কি এখানে? সৌরজগতের সাথে তুলনা। প্রবলেমটা হচ্ছে সৌরজগতের যে আমাদের নক্ষত্র এবং গ্রহ উপগ্রহ রয়েছে সেগুলোর মধ্যে কোনো চার্জ নাই, অথচ ইলেকট্রনের ভিতরে স্পষ্টত চার্জ আছে। সো একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা করাটা অপ্রাসঙ্গিক। সৌর মডেলের গ্রহ নক্ষত্রের ভিতরে গ্রহ উপগ্রহের মধ্যে গ্রহে চার্জ নেই, চার্জ নেই, আছে কি? চার্জ নেই। কিন্তু এই যে এরকম ভাবে ডিটেলসে লিখতে হবে তোমাকে গ নাম্বারে আসলে, কিন্তু তোমাকে যদি এটা খ নাম্বারে থাকতো তাহলে আরো ছোট করে লিখতে হতো। এটাই হচ্ছে তোমার আসলে মানে কি বলবো, তোমার শিক্ষার আসল ব্যবহার, যে তুমি আসলে যখন মানে প্রয়োজন উপযোগী করে সেটাকে কমপ্লিট করতে পারছো না। কিন্তু পরমাণুর ইলেকট্রন প্রোটন চার্জযুক্ত, 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 ঠিক আছে? পরমাণুর ইলেকট্রন প্রোটন হচ্ছে কেমন? চার্জযুক্ত। চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনাটা অপ্রাসঙ্গিক। চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা অপ্রাসঙ্গিক, বস্তুর তুলনা অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, ঠিক আছে? ওকে ডান, এটা একটা দিলা। এরপরে দাও একেবারে দুইটা, মোক্ষমটা এবার হচ্ছে যে দিবা। মোক্ষমটা কেমন ছিল? মোক্ষমটা ছিল হচ্ছে আমাদের হাইজেনবার্গের নীতিটা কিন্তু হচ্ছে যে কার কাছে মানে প্রচলিত ছিল? বোর পরমাণু মডেলের ক্ষেত্রে ওই অনিশ্চয়তার নীতি। বাট এইখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে প্ল্যাঙ্কের, ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী, ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী, হ্যাঁ, নীতি অনুযায়ী ঢাকা বোর্ড হয়ে যাবে। ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী, ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী কোনো চার্জযুক্ত ঘূর্ণনশীল বস্তু, চার্জযুক্ত ঘূর্ণনশীল বস্তু, কোনো চার্জযুক্ত ঘূর্ণনশীল বস্তু ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী, আবার বলতেছি, ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী কোনো চার্জযুক্ত ঘূর্ণনশীল বস্তু ক্রমাগত শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হয়, মানে কেন্দ্রামুখী হয়। নিউক্লিয়াসে পতিত হয় বলো না, কেন্দ্রে পতিত হয়। সে অনুযায়ী ইলেকট্রনকে তো উনি আসলে কোনো নির্দিষ্ট কক্ষপথ দেয়নি। ইলেকট্রন যেহেতু এরকম অনির্দিষ্টভাবে, মানে অনির্দিষ্ট না, বিক্ষিপ্তভাবে চলাফেরা করে, উনার নীতি অনুযায়ী কিন্তু চলাফেরা করে, বিক্ষিপ্তভাবে চলাফেরা করে, তাহলে সেটিও নিউক্লিয়াসে পতিত হবে, সেটিও নিউক্লিয়াসে পরিণত হবে, নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে তো আমার পতিত হবে, তাহলে তো আমার তাহলে এই মডেলের কোনো অস্তিত্বই থাকে না, তাহলে এই মডেলের কোনো অস্তিত্বই থাকে না, কোনো অস্তিত্বই থাকে না আসলে। বুঝছো? অস্তিত্ব কি থাকে? অস্তিত্বই থাকে না। ডান, এইটাই হয়ে যাচ্ছে তোমার মেইন একেবারে ডিফারেন্স। তারপরে এবার তুমি নিয়ে আসো নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নেই, নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নেই, নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রনগুলো যে কোথায় থাকবে সম্পর্কে ধারণা নাই। এরপরে তুমি আনুষঙ্গিকগুলো যোগ করো। মেইন তিনটা হচ্ছে দিয়ে দিলা, মেইন তিনটা আমি বলে দিলাম, এরপরে আনুষঙ্গিকগুলো হচ্ছে যোগ করো। বুঝা গেছে? আনুষঙ্গিক আর কি দিবা? বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না উনি। তারপরে যদি জানেই না আসলে, যে মানে জানেই না মানে উনি তো এর পর্যন্ত যেতেই পারে নাই আসলে। তারপরে যদি দাও হচ্ছে যে মানে ইলেকট্রন সমূহ শক্তি শোষণ বা শক্তির বিকিরণ সম্পর্কিত কোনো আলোচনা সেখানে নাই, ঠিক আছে? এই যে এই জিনিসগুলা, তারপরে ত্রিমাত্রিক গঠন সম্পর্কে তো নাই, এই যে এই জিনিসগুলো, এগুলো তুমি তারপরে অ্যাড করে দিবা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা তো গ করলাম। ঘটা কি ছিল? আধুনিক পরমাণু মডেলের সাথে উদ্দীপকের পরমাণু মডেলটির তুলনামূলক আলোচনা করো। তাহলে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে তোমাকে আধুনিক পরমাণু মডেলটা চিন্তা করতে হবে। আধুনিক পরমাণু মডেল বলতে কার মডেল? এটা কিন্তু আমার আর প্রয়োজন নেই বোধহয়, আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কার? বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কি কি উনি কাজ করে গেছিলেন আমি খালি বলি। আধুনিক পরমাণু মডেল তো দেওয়া আছে এখানে, বোর পরমাণু মডেলটা আমি খালি দিয়ে দিই, কাজ নাই, বাট তারপরেও না লিখে দিলে আবার হচ্ছে যে তুমি
ভুলেও যেতে পারো। বোর পরমাণু মডেল, এটা কি আধুনিক পরমাণু মডেল? যেটা বোর পরমাণু মডেল সেটাকে আসলে আধুনিক পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেল, উনি যে মেইন কাজগুলো করছিল, যে কাজগুলো উনি করতে পারে নাই, কে? রাদারফোর্ড সাহেব কিন্তু যেগুলা কাজ করতে পারে না। এক, কক্ষপথ সম্পর্কিত সুনির্দিষ্ট ধারণা, সম্পর্কিত ওনারও সীমাবদ্ধতা আছে, বোরেরও কক্ষপথ সম্পর্কিত সুনির্দিষ্ট ধারণা, এটাকে ব্যাখ্যা করে বলবা সুনির্দিষ্ট ধারণা। এটা হচ্ছে তোমার এক, একেবারে তিনটা কাজ উনি একেবারে পয়েন্টে পয়েন্টে করে গেছিলেন, বুঝছো? কক্ষপথ সম্পর্কিত সুনির্দিষ্ট ধারণা, তারপরে বর্ণালী সম্পর্কিত ধারণা, আচ্ছা, তারপরে হচ্ছে যে তার ইলেকট্রনের গতি ও রাশিমালা, ইলেকট্রনের গতি ও রাশিমালা উনি কি আলোচনা করছিলেন বলতো? ইলেকট্রনের গতি ও রাশিমালা উনি আলোচনা করছিলেন আসলে ওই যে আমাদের যে বেগ এবং মানে কৌণিক ভরবেগ এবং অবস্থান, ভরবেগ ও অবস্থান, এটি কি আমাদের রাদারফোর্ড সাহেব করতে পারছিলেন? পারেন নাই। আচ্ছা, তারপরে 3 নাম্বার যে কাজটা করছিলেন সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমনের ক্ষেত্রে, ইলেকট্রন গমনের ক্ষেত্রে শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত মতবাদ, শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত মতবাদ, শোষণ সম্পর্কিত মতবাদ, শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত মতবাদ। ক্লিয়ার? এই তিনটা কাজ কে করতে পারছিলেন? আমার বোর পরমাণু মডেলের সাপেক্ষে করতে পারছিলেন, যেটা হচ্ছে রাদারফোর্ড। এদিকে তুমি আলোচনা করবা কাকে বলো তো? রাদারফোর্ড সাহেবকে। রাদারফোর্ডের কি আলোচনা করবা? উনি এগুলা করতে পারেননি, এটা তো মাত্রই ওই দিকেই হচ্ছে যে দেখাইছি না? ডান, বুঝা গেছে? এতটুক জাস্ট ব্যাখ্যা পার্থক্য করে দিলেই তোমার জন্য যথেষ্ট। ক্লিয়ার? ওকে, এরপরে চলো, পরে একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম যুক্ত একটা কোশ্চেন, বলে আপেক্ষিক পারমাণবিক ভর কি? ক নম্বরের একটা কোশ্চেন, তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা কেন? আচ্ছা, সেখানে আমি যাচ্ছি। আসলে আগে আপেক্ষিক পারমাণবিক ভরের কথা যদি আমরা বলি, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা কি? কোন একটা মৌলের ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের যতটুকু, সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। কি বললাম? কোন একটা মৌলের ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের যতটুকু, সেটাকেই বলা হয় হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরটা এরকম ভাবে আসলে নির্ণয় করা হয়, যেমন এখানে দেওয়া আছে একটি অণুর A4 টাইপের একটি অণুর ভর এখানে এত এত দেওয়া আছে, হোয়াটএভার, এটাকে আমরা সলভ করব, যদিও সমস্যা নাই। আপেক্ষিক পারমাণবিক ভরটা তাহলে বোঝা গেছে, কোন একটি মৌলের ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর, এই যে এক ডাল্টনের যে সংখ্যাটা আছে না, ওটার সাথে আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে যুক্ত। একটি পরমাণুর, কোন একটা মৌলের আপেক্ষিক মানে পারমাণবিক ভরটা হচ্ছে কোন একটা মৌলের কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের যত অংশ, এটাই হয়ে যায় তার আপেক্ষিক পারমাণবিক ভর। এবার আসো তেজস্ক্রিয়তা কেন একটা নিউক্লিয়ার ঘটনা? আচ্ছা, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা তুমি এখনো হচ্ছে ধরো মানে টোটাল ইটা জানো না, কাহিনীটা হচ্ছে যে জানো না। তো তেজস্ক্রিয়তা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে কোনো উচ্চ আসলে কি বলবো ভর বিশিষ্ট, পারমাণবিক ভর বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে আমাদের পর্যায় সারণীর একেবারে শেষের দিকে যে মৌলগুলো কাইন্ড অফ এরকম কিছু মৌল রয়েছে, যাদের পরমাণুর মধ্যে, যাদের না, প্রত্যেকটা পরমাণুর ভিতরে মেইনলি 3 ধরনের কণিকা থাকে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। এই যে অস্থায়ী মূল কণিকা, এই অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকাগুলা মৌলের নিউক্লিয়াস থেকে আসলে বের হতে পারে, যুক্ত হতে পারে। অস্থায়ী মূল কণিকা তো বুঝছোই, খুবই অল্প সময়ের জন্য স্থায়ী হয়, এরকম পজিট্রন, তারপরে হচ্ছে বিটা কণা, তারপরে হলো তোমার মেসন, পাইয়ন, গ্লুয়ন, গ্র্যাভিটন, এই সকল কণার কথা বলতেছি। এগুলা কিন্তু সবই কার সাথে রিলেটেড ভাই? ডিরেক্টলি নিউক্লিয়াসের সাথে রিলেটেড। এই তেজস্ক্রিয়তা মানে যে জিনিসটা আমরা অন্তত বুঝি আলফা রশ্মি বিকিরণ, আপাতত এতটুকু বুঝে নাও। আলফা রশ্মি বিকিরণ তো অন্তত তেজস্ক্রিয়তা বুঝো, খালি এটুকু আলফা রশ্মি বিকিরণ বলে না, আরো কিন্তু বড় এটার সংজ্ঞা আছে, বিকিরণ, এটা মানে তো অবশ্যই তেজস্ক্রিয়তা, বুঝছো? এই আলফা রশ্মি যেখানে থাকে, এই আলফা রশ্মি থাকে হচ্ছে ভাই নিউক্লিয়াসে। আলফা রশ্মির অবস্থান আসলে যাকে বলতে পারো তুমি, অবস্থানটা কোথায় আসলে বলো? নিউক্লিয়াসে।
আলফা রশ্মির অবস্থান যেহেতু নিউক্লিয়াসে এবং আলফা রশ্মি সহ যে আমাদের মানে কম্পোজিট কণিকা এবং অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, তারপরে একটা যদি নিউক্লিয়ার বিক্রিয়া দিতে পারো তাহলে তো সব থেকে ভালো। কম্পোজিট কণিকা এবং অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা এবং অস্থায়ী মূল কণিকা এটা থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে হচ্ছে হয় যুক্ত বা বিকিরণ হয়, যুক্ত বা বিকিরণ হয়, বিকিরণ হয়। আমি এই উত্তরটা দিয়ে দিই, যুক্ত বা বিকিরণ হয়। দ্যাটস ওয়াই নিউক্লিয়ার ঘটনাটা একটা কি ঘটনা, মানে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ার ঘটনা। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণটা দিচ্ছি, খুব কমন একটা উদাহরণ দাও। তুমি হচ্ছে যে এক্স্যাক্টলি তোমার ওইটার সাথেই একেবারে হুবহু যে এরকম ভাবে মিলা লাগবে এরকমটা জরুরি না। আমি তোমাকে একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো তুমি ধরে নাও চিন্তা করতেছো হচ্ছে যে এই যে ধরে নাও ভাইয়া নিয়ন, নিয়ন, এই নিয়ন থেকে যদি তুমি আসলে আলফা কোন রশ্মি বিকিরণ করাও, যদিও রেডিয়াম থেকে করছিল আর কি, রেডিয়াম। আচ্ছা ধরো তুমি হচ্ছে যে, আচ্ছা আমি হচ্ছে যে নিয়ন থেকেই করাই, সমস্যা নাই। নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10, এটার কত পরিমাণটা? কাইন্ড অফ 20। এই নিয়ন, নিয়ন থেকে যদি একটা আলফা রশ্মি বিকিরিত হয়, আলফা রশ্মি মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এই যে এটাই আলফা রশ্মি ভাই, হিলিয়াম নিউক্লিয়াস 2 আর হচ্ছে 4 এমন। সো এটা যদি বিকিরিত হয়, ধরে নাও এটা বিকিরিত হচ্ছে, এটা যদি বিকিরিত হয় তাহলে দেখো এখানে পারমাণবিক সংখ্যা কত ঘর কমে যাবে? 8 ঘর। তাহলে এটা কত হচ্ছে? 8। এটা কত ঘর কমে গেল? 16। 8 আর 4 16। দেখো এক্সাক্ট তাই হয়েছে, আর এখানে এক্সট্রা কোনো প্রয়োজনও নাই, এক্সট্রা কোনো প্রয়োজনও নাই। এটাটা ধরে নাও যদি 20 না হয়ে ধরে নাও হচ্ছে ভাই যদি 21 হইতো, জাস্ট সাপোজ, আমি ধরতেছি তোমাকে বোঝানোর জন্য, ধরো 21 ধরলাম, তাহলে এখান থেকে এখন পারমাণবিক সংখ্যা তো আমার 16, মানে ভর সংখ্যাটা একটু চিন্তা করে দেখো, এখানে ভর সংখ্যা কমে যাবে কত? কমে কত হবে? 21 আর -4, 21 থেকে 4 বাদ দিলে কত হয়? 17 না? 17, বাট এখানে আমার পারমাণবিক সংখ্যা কত লাগবে? 16। তাহলে আরেকটা ভর আছে না? ওই একটা ভর যুক্ত পাবলিক হচ্ছে কিন্তু নিউট্রন। নিউট্রনের কোনো পারমাণবিক সংখ্যা নাই, জাস্ট খালি একটা ভর আছে। তাহলে বিক্রিয়াটা এরকম হইতো। এই যে এই ঘটনাটা আসলে কিসের সাপেক্ষে ঘটতেছে? নিউক্লিয়াস থেকে ঘটতেছে। দ্যাটস ওয়াই তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ার ঘটনা। ডান, এতটুকু কমপ্লিট করতে পারলেই হয়েছে। ওকে, এরপরে দেখো বলে এ উদ্দীপকে আছে আমাদের, উদ্দীপক অনুযায়ী এ মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে। এটা আপেক্ষিক পারমাণবিক ভর লাগবে। আর এ একটা মৌল বলছে, এটার A4 অণু, এটা কিন্তু অণু গঠন করে। A4 এর একটি অণুর ভর কত? এত। একটা অণুর ভর এত, তাহলে এটার একটা পরমাণুর ভর কত সেটা আমরা যদি বের করি, তার আগে আমাকে অবশ্যই এটার আগে সূত্রটা জানতে হবে। ওই হচ্ছে যে আমাদের ওই যে সূত্রটা হচ্ছে এরকম, কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ধরো আমরা নির্ণয় করতেছি, কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা, সে আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে মৌলের এরকম একটি পরমাণুর ভর। দেখো আমরা জানি, আমরা সূত্রটা আগে লিখি, ওই যে কার্বন 12 আইসোটোপ থেকে আসলে এই সূত্রটা আমরা জানি, একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটা পরমাণুর ভর সমান হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এই সূত্রটা কিন্তু তোমাকে জানতে হবে আগে। আপেক্ষিক পারমাণবিক ভর, মানবিক ভর ইনটু কার্বন স্কেলে একটি পরমাণুর ভর, যেটা আসলে ওই যে 1.67 × 10⁻24 গ্রাম ওইটা। তো ইনটু হয় কি, ওই কার্বন 12 আইসোটোপের কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ, ভরের 1/12 অংশ। এটাই হয়ে গেল তোমাদের এটা। এই ভ্যালুটা আসলে কত? 1 ডাল্টন, ডাল্টন না? এখন আমার বের করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা আপেক্ষিক পারমাণবিক ভর মানে কোনটা? অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16। সো অক্সিজেনের একটি পরমাণুর ভর যদি চাই, তাহলে তুমি 16 সাথে কি গুণ করবা? ওই যে 1.67 × 10⁻24, এটাকে যদি গুণ করো তাহলে তুমি তার একটি পরমাণুর ভর কিন্তু পেয়ে যাও। বুঝছো? সো তোমাকে এখানে বলতেছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরই লাগবে, ওখানে কিন্তু অণুর ভরটা দেওয়া আছে। এই অণুর সংখ্যাটা কিরকম? A4 অণুর ভর দেওয়া আছে। এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এর একটা পরমাণুর ভর পাইলাম আমি। তার মানে আমি কি পাইলাম? এই যে একটা পরমাণুর ভর পাইলাম। আমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা লাগবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? একটা পরমাণুর ভর ভাগ যদি আমি এটা করে দিই তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা যদি এখন একটু লিখি যে এটাকে যদি এরকম ভাবে আমি একটু টেনে দিই, ধরো, তাহলে আশা করি বুঝতে পারতেছো। আমি যদি এরকম ভাবে এটাকে টেনে দিতে পারি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান ইজিকলস টু আমরা কি লিখতে পারি? ইজিকলস টু আমরা লিখতে পারি হচ্ছে যে এরকম, কোন মৌলের একটি পরমাণুর ভর, এটাকে আমরা কি করব? ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এই যে আমাদের যে অ্যানসারটা, এটা দ্বারা ভাগ করব।
এটা আসলে কত? এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন কথা হইলো আমার কোয়েশ্চেনে কি দেওয়া ছিল? কোয়েশ্চেনে দেওয়া ছিল A4 অণুর মানে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, ভর, আপেক্ষিক আণবিক ভর কত সেটা আমাদের এখানে দেওয়া হচ্ছে ভাইয়া। কত সেটা দেখো, 2.06 ইন্টু 10⁻22, 2.06 ইন্টু 10⁻22 গ্রাম। এখন যদি আমি লিখি এ এর একটি পরমাণুর, তাহলে এটা কি 4টা অণু আছে না, মানে 4টা পরমাণু মিলে তো একটা, এটা 4টার ভর হচ্ছে, এটা একটার ভর কত সেটা লাগবে আমার, একটার ভর তো চাইছে এখানে, তাহলে একটি পরমাণুর ভর, বুঝছো কিনা? পরমাণুর ভর সমান কত বলবো? 2.06 ইন্টু 10⁻22 বাই হচ্ছে আমাদের 4। সো তাহলে এটা থেকে যদি আমরা অ্যান্সার করি ভাইয়া, উত্তরটা থাকে হচ্ছে আমাদের কত? 2.06 ভাগ হচ্ছে আমাদের কত? 4, সরি 2.06 ভাগ হচ্ছে আমাদের 4, তার মানে এটা থাকে হচ্ছে ভাইয়া 5.15 ইন্টু 10⁻⁻, যেহেতু আরেক ঘর আমি নিয়ে নিয়েছি 23 এত গ্রাম। এটা আনসার আসলো। এবার চলো এটার উত্তরটা যদি আমি এবার এখানে করে দিই, হ্যাঁ, তাহলে আমি উত্তরটা লিখবো হচ্ছে এরকম, ইজ ইকুয়ালস টু একটা মোলের মানে আপেক্ষিক পারমাণবিক ভরটা যদি বের করি, একটা অণুর ভর কত পেলাম? এই যে 5.15 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা বাই হচ্ছে আমাদের একটা পরমাণুর ভরটা কত ছিল? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ইজ ইকুয়ালস টু এই ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে তুমি পাবা হচ্ছে 5.15 ভাগ হচ্ছে কত? 1.66। এর অ্যান্সারটা আসে হচ্ছে ভাইয়া 31.02 গ্রাম পার মোল, এরকম ভাবে অ্যান্সারটা আসে। তাহলে এইটাই হয়ে গেল কিন্তু আমাদের সঠিক উত্তর। তুমি এই ক্যালকুলেশনটা করলে পেয়ে যাবে 31.02। ঠিক আছে, এটাই। তাহলে আমাদের ওই যে এখানে যেটা আছে তার আসলে ভরটা কত ভাইয়া? 31 ভর আসলে কার? যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ইভেন এটা আমরা জানি আসলে পি আকারে, ভর আকারে থাকে, তার মানে পি হচ্ছে ভাইয়া 15, এটা হচ্ছে তার 31, এরকম। বুঝছো না? এখানে বলতেছে এ মৌলটির প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা উল্লেখপূর্বক কণাগুলির ধর্মাবলী ব্যাখ্যা করো। সো তাহলে বলো এ মৌলটার পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলা? ঘ নাম্বার, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর 31.02 এবং আণবিক অবস্থাটা কত আসলে? অবস্থা A4, যা ফসফরাস অণুর সাথে আসলে মেলে, ফসফরাস এর সাথে মেলে, অর্থাৎ এ অণুটি আমাদের, অতএব এ অণুটি ফসফরাস, এটা হচ্ছে আমাদের কত ভাই? 15, আর এটা হচ্ছে আমাদের কত ভাই? 31, এমন। তাহলে এখানে প্রোটন সংখ্যা, প্রোটন কয়টা বলো? প্রোটন সংখ্যা 15টি, ডান। তারপরে আমরা বলবো হচ্ছে যে আমাদের ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত আমাদের? 31, অতএব নিউট্রন সংখ্যা 31 মাইনাস 15 মিনস 16টি, ডান। এই তিনটা বের করতে বলছিল না? দেখো কি বের করতে বলছে আমাদের, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা উল্লেখপূর্বক কণাগুলোর ধর্ম বিশ্লেষণ করো। তাহলে এই যে ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা 15টি। এখন কথা হলো কণাগুলোর ধর্ম উল্লেখ করো। কণাগুলোর ধর্ম বলতে কি? এটার ধর্ম কি আমাদের? ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই ধর্মই চাইছে কিন্তু, ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাগুলোর ধর্ম, তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ যুক্ত। আর এটা কি আমাদের? ইলেকট্রন সংখ্যা, এটা আসলে কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার মানে হচ্ছে এটা আমাদের কি? নেগেটিভ ধর্ম। আর এই যে আমাদের যে ভর সংখ্যা, মানে এই যে নিউট্রন সংখ্যা পাইলাম, এটা আসলে কি বলতো ভাইয়া? চার্জ নিরপেক্ষ, তাই না? ডান, এই হচ্ছে তোমার ঘয়ের উত্তর। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এতটুকু পর্যন্ত তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে,
চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা যদি তুমি দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা করতে হবে ভাই, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? চলো এই কোশ্চেনটা সলভ করে ফেলি। এখানের এই যে এই জিনিসটা, এই যে এই গ নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা ভিএনসিতে আসছিল, আমার এক স্টুডেন্ট পড়াইছিল, তখন হচ্ছে দেখছিলাম। দেখো কি বলে, মনে করো উদ্দীপকের এ একটা মৌল যার ভর হচ্ছে 32, আর একটা ওই এই মৌল যার ভর হচ্ছে 34। তার মানে তারা কি আসলে, যেহেতু পারমাণবিক সংখ্যা আইসোটোপ, দুটি আইসোটোপ, প্রকৃতিতে এ মৌলটির বিদ্যমান মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32.07। তোমাকে বলে নাই যে কে কতটুকু পরিমাণে বিদ্যমান, বাট ভর বলে দিছে। আচ্ছা, দুইটা মিলেই 100% বোঝা যাচ্ছে আর কি। আবার দেখো আইসোটোপের ব্যবহার কৃষি, চিকিৎসা, গবেষণা ইত্যাদি অনেক ক্ষেত্রে হয়েছে। এরকম কিছু আইসোটোপ, টেকনিশিয়াম দেওয়া আছে, কোবাল্ট দেওয়া আছে, আর আয়োডিন দেওয়া আছে। আমাকে ক নাম্বারে বলা হচ্ছে প্রতীক কি। প্রতীক কি? প্রতীক হচ্ছে কি বলতো ভাই, কোনো মৌলকে প্রকাশ করার জন্য যে এক বা একাধিক সংক্ষিপ্ত বর্ণ ব্যবহার করা হয়, এক বা একাধিক বর্ণ ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে আসলে কি বর্ণ ব্যবহার, সেটাই হচ্ছে আমাদের কি প্রতীক। ক্লিয়ার? প্রতীক আমরা বুঝছি আশা করি। সংকেত কাকে বলবো? সংকেত ব্যবহার করব যৌগকে মানে প্রকাশ করার জন্য, এটা তো মৌলকে প্রকাশ করার জন্য প্রতীক, যৌগকে প্রকাশ করার জন্য কি সংকেত। আচ্ছা, এরপরে বলে খ নাম্বারে যে আমাদের এম শেলের উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। এম শেলের উপশক্তি স্তর কি? কে মানে এম হচ্ছে আমাদের আসলে কত নম্বর শক্তি স্তর? কে এল এম। এম হলো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে কত? এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তুমি নিশ্চয়ই বুঝতেছো এটা কোন দিয়ে ব্যবহার করবা, 2n স্কোয়ার, এখানে এর মানটা কত 3, তার মানে 2 × 3 স্কোয়ার মিনস হচ্ছে 18টি। 3 এর উপশক্তি স্তর কে কে হয় ভাই বলো? উপশক্তি স্তর 3 এর উপশক্তি স্তর হয় হচ্ছে 3s, 3p, 3d। 3s এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারে? এখানে যায় হচ্ছে 2টা ইলেকট্রন, এখানে যায় কয়টা ভাই? p তে 6টা, এখানে যায় কয়টা ভাই ইলেকট্রন? 10টা। তাহলে টোটালে কয়টা ইলেকট্রন হয়? 18টি। দেখো তো ভাই মিলছে কিনা? মিলবে না, কই যাবে বলো তো? এই যে টোটালে 18টা ইলেকট্রন আর 2n স্কয়ার দেওয়া হচ্ছে 18টা ইলেকট্রন। সো এম সেলের উপশক্তি স্তর কয়টা? এই যে 3s, 3p, 3d, তাদের প্রত্যেকটাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা বলে দিলা। 3s এর 2টা, 3p তে 6টা, 3d তে কয়টা? 10টা। টোটালে কয়টা হলো? 18টা। ডান, এটা ডান হলেই ডান। বুঝছো তুমি? ওকে, তার মানে খ আমাদের ডান। গ নাম্বার এবার কোশ্চেনটা বলছে এ মৌলের আইসোটোপ দুটি শতকরা কত পার্সেন্ট আছে সেটা নির্ণয় করো। নরমালি আমরা যেটা জানি, শতকরা যত পার্সেন্ট, প্রত্যেকের ভরকে তার পার্সেন্টেজ দ্বারা গুণ করে টোটালটা সামেশন করতাম আমরা। আমি আবার বলি, প্রত্যেকের ভরকে তার টোটাল পার্সেন্টেজ দ্বারা গুণ করে সামেশন করতাম, দিয়ে ভাগ করতাম কত দ্বারা? 100 দ্বারা। যদি ভাগ করতাম তাহলে উত্তর চলে আসতো হচ্ছে আমার, তাহলে কিন্তু উত্তর চলে আসতো কি? তাহলে উত্তর চলে আসতো যে তার আপেক্ষিক পারমাণবিক ভর কত। মানে আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে কাইন্ড অফ, গ নাম্বারটা যদি আমি একটু লিখি তোমাকে, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি ছিল? পার্সেন্টেজ থেকে যদি আপেক্ষিক আইসোটোপের ব্যাপারটা যদি আমরা নিয়ে আসতাম, তাহলে আমরা এটাকে নিয়ে আসতে পারতাম হচ্ছে ভাই যেরকম ভাবে সামেশন অফ আসলে কি তার ভর, আইসোটোপের ভর গুণিত তার প্রাপ্যতা, জয়টা থাকবে, বুঝছো? তার ভর গুণিত হচ্ছে তার, যদি প্রাপ্যতাকে করি, ভর গুণিত হচ্ছে তার প্রাপ্যতা, ভর গুণিত তার প্রাপ্যতা, এটা কিন্তু সামেশন অফ দিলাম, মানে জয়টা থাকবে তয়টা, যে আইসোটোপটা নিব তার ভর গুণিত তার প্রাপ্যতা যত পার্সেন্ট আর কি, তার ভর ইনটু তার প্রাপ্যতা, বাই যদি আমরা করে দিতাম হচ্ছে আসলে কি 100%, তাহলে চলে আসতো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কথা হচ্ছে আমার এটা ভর আছে, আমার হচ্ছে আইসোটোপের ভর দেওয়া আছে, প্রাপ্যতার বা পার্সেন্টেজটা দেওয়া নেই, ওটা আমরা বের করবো। আর টোটালে কি 100, নিচে হচ্ছে ভাগ হচ্ছে 100 দ্বারা। তাহলে আমরা এখন ধরে নিব যে ধরি আমাদের যেটা A32 ভাই, হ্যাঁ A32 যেটা বলতেছে 32 প্রকৃতিতে পাওয়া যায় ধরে নাও, পাওয়া যায় কত আমরা বলতেছি, ধরি প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে ভাই X%, ধরে নিলা X%।
তাহলে এ 32-এর সাথে আরেকটা কে আছে, অতএব এ 34 আছে আরেকটা, দুইজন মিলে তো 100% পাওয়া যায়। তাহলে এ 34 প্রকৃতিতে পাওয়া যাবে কত, অবভিয়াসলি 100 মাইনাস x%। এটার সাথে কি কোনো দ্বিমত আছে তোমার? থাকা উচিত না, থাকা উচিত না। এখানে যদি আরেকটা থাকতো তাহলে তোমাকে আরেকটা ধরে নিতে হতো, তার সাথে একটা সম্পর্ক দিতে অবশ্যই, নাহলে বের করা যেত না। তাহলে দুইটা আননোন ভ্যালু হয়ে যেত। জাস্ট দুইটা দেওয়া থাকলেই কেবলমাত্র সম্ভব। এ 32 আর এ 34 দুইটা মিলে তো 100%। ধরে নিলাম এ 32 আছে x%, তাহলে এ 34 থাকবে কত, 100 মাইনাস x%। আশা করি এতটুকু বুঝছো। অতএব তাহলে আবার আমরা সূত্রটা লিখতে পারি। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত দেওয়া বলো ভাইয়া? 32.07। আমরা লিখতে পারি 32.07 ইজ ইকুয়ালস টু কত লিখবো বলো তো? এটা আইসোটোপের ভর এ 32 যেটা, তার ভর কত আসলে 32 গুণিত আসলে এক্স প্লাস, আমরা প্লাস দিয়ে দিলাম, প্লাস কত আমাদের, তারপরে যেটা ভর সেটা কত আসলে 34 ইন্টু 100 মাইনাস এক্স। বুঝছো? এটাকে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দাও, এটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এরপরে এখানে তুমি দিয়ে দিবা কত, বাই হচ্ছে 100। এখানে একমাত্র আননোন ভ্যালু কি তোমার? একমাত্র আননোন ভ্যালু কি বলো? এক্স না? তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি এখন, এটাকে এটার সাথে দ্বারা গুণ করে দাও, তাহলে 3207 ইজ ইকুয়ালস টু 32x প্লাস 3400, এখানে 3400 না, 3400 মাইনাস 34x, এমন তাই কিনা? তাহলে এখানে কত থাকতেছে, মাইনাস 2x, এটাকে এই পাশে নিয়ে আসবো আমরা। তাহলে এখানে হচ্ছে 2x হইলো ইজ ইকুয়ালস টু আমাদের কত থাকবে, 3200। এটা ভাই এটা 3700 লেখা হয়েছে কেন রে? 3207। 2x ইজ ইকুয়ালস টু আমাদের থাকে হচ্ছে 3400 মাইনাস হচ্ছে আমাদের কত, 3207। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে 3400 মাইনাস হচ্ছে আমাদের 3207 কত, 193। তাহলে x এর মানটা কত আমাদের, x ইজ ইকুয়ালস টু 193 ভাগ 2, তার মানে কত, 96.5% হচ্ছে a পাওয়া যায়। তাহলে b পাওয়া যাবে কতটুকু আমাদের, মানে b না, ওই যে a যেটা, এটা কে আসলে, এটা কে পাওয়া যায়, a 32 কে পাওয়া যায় এতটুকু, 32 কে। তাহলে a 34 কে পাওয়া যাবে কতটুকু, 4.4, 100 মাইনাস হচ্ছে x, বা আমরা বলতে পারি 4.4%। অ্যান্সার ক্লিয়ার? ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল, কিপ ইন মাইন্ড। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলতেছে ঘ নাম্বার, উদ্দীপকে 2 এ উল্লেখিত আইসোটোপগুলোর মানব জীবনে কি ধরনের ভূমিকা পালন করে তা বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। 3টা আইসোটোপ দেওয়া আছে, তার ভিতরে অবভিয়াসলি আয়োডিনটা তুমি জানো, এটা থাইরয়েড রোগের চিকিৎসা। এই যে আইসোটোপের যে ব্যবহার, এটা তো বর্ণনামূলক, আমি আর এক্সট্রা বলবো না, জাস্ট খালি ব্যবহারটা বললেই হয়েছে। থাইরয়েড বা হচ্ছে গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার, থাইরয়েড বা গলগণ্ড চিকিৎসায় ব্যবহার। কোবাল্ট আসলে কি, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এখানে লিউকেমিয়ার জন্য যে ফসফরাস 32 ওটা দেওয়া নাই, টেকনিশিয়াম দেওয়া আছে। আচ্ছা, সো ক্যান্সার কোষের জন্য ব্যবহার, ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ব্যবহার, ডিটারমাইনও করতে পারে, ধ্বংসও করতে পারে, এই কাজ। তার মানে 3টা আইসোটোপের জাস্ট তুমি ব্যবহার লিখবা, শেষ। আইসোটোপ তুমি 5টা ব্যবহার শিখবা, একটা হচ্ছে আয়োডিন, একটা কোবাল্ট, একটা টেকনিশিয়াম, একটা হচ্ছে ফসফরাস, আর আরেকটা হচ্ছে ফসফরাসের সাথেই থাকে, তুমি আরেকটা হচ্ছে যে ওই এর মধ্যেই দেখলেই পাবা, ফসফরাসের সাথে যুক্ত। টোটালে 5টা মতন, 4টা তো খুবই ফ্রিকুয়েন্ট, সাথে আরেকটা যুক্ত করা থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেন ডান। নেক্সট যেটা আসছে, এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, চলো আমরা সেটাকে সলভ করি। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোন রশ্মি নির্গত হয়? কোন রশ্মি বলো তো? আলফা রশ্মি। আলফা রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি। গামা রশ্মিও নির্গত হয়, গামা রশ্মিও নির্গত হয়। ঠিক আছে, আলফা এবং গামা রশ্মি। ওকে, টাংস্টেনের প্রতীক ডাব্লু কেন? ওলফ্রম থেকে আসা হচ্ছে যে এই প্রতীকটা। ঠিক আছে, টাংস্টেন, টাংস্টেন, যেমন প্লাম্বাম, প্লাম্বাম, এই প্লাম্বাম এই শব্দটা থেকে আসছে হচ্ছে আমাদের পিবি, তাই না? বাট এটা আমরা ইউজ করি কি হিসাবে, লেড না? লেড হচ্ছে ইংরেজি শব্দ, প্লাম্বাম হলো আমাদের গ্রিক শব্দ, জিনিসটা হচ্ছে এখানে। তো ঠিক সেরকমই এই টাংস্টেন যেটা, সেটা ইংরেজি শব্দ, এবং এটারই যে গ্রিক মানে সেটা হচ্ছে উলফর্ম। এই উলফর্ম থেকে আসা, এই উলফর্ম থেকে আসা হচ্ছে ডাব্লু। আমরা দেখতাম যে পর্যায় সারণীতে যেটাকে আমরা নিচ্ছি তার সাথে অন্য কারো মিল আছে কিনা। যেমন আর্গনে যদি আমি শুধু এ নিতাম, তাহলে আমি সিলভারে কি নিতাম, সিলভারের ক্ষেত্রেও তো আমাকে এজি নেওয়া লাগছিল না। আর্গনে আমি কি নিব, এ আর নিব। আমার ঠিক একই রকমের স্বর্ণের ভেতরে কি নিব, এ ইউ নিব।
নেওয়া লাগছিল না? তো ঠিক এরকমই একই কথা, এই যে যখন আমাকে বলতেছে যে টাংস্টেনের প্রতীক ডাব্লু কেন, টাংস্টেন যে শব্দটা সেটা কি ইংরেজি, এটার যে গ্রিক শব্দ ওই শব্দের যেটা পূর্ণরূপ সেটা হচ্ছে উলফর্ম, উলফর্মের ওখান থেকে আমাদের ডাব্লুটা আসা। তো আমরা জাস্ট এতটুকু লিখে দিলেই হয়েছে, জাস্ট হচ্ছে মানে একেবারে যে ইনফরমেশনটা যাচ্ছে সেই স্পেসিফিক ইনফরমেশনটা দেওয়া, তাহলেই ডান। বুঝা গেছে? সো তুমি হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোনটা রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি গামা রশ্মি। আর খ নাম্বারের ক্ষেত্রে টাংস্টেনেরটা হচ্ছে যে ডাব্লু। এরকম আরো উদাহরণ আমি তোমাকে দিলাম, ধরো হচ্ছে তুমি লেড বলো বাংলাতে অথচ লেখো কি পিবি, আর থেকেও যদি কমন চাও তাহলে তুমি কি লেখো এফি লেখো, অথচ এটা তুমি চিনো কি আয়রন হিসেবে, আয়রন না আয়রন বা লোহা, এটাকে তুমি লেখো হচ্ছে এফি। কই থেকে আসছে? ফেরাম। এরকম কিছু জিনিস আবার অ্যারাবিক শব্দ থেকেও নিয়ে আসা হয়েছে, ম্যাক্সিমাম নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে। ক্লিয়ার? জাস্ট এতটুকু ব্যাখ্যা করবা, ডান। বুঝা গেছে? আচ্ছা, এরপরে তোমাকে যেতে হবে পি, মানে গ নাম্বারের ভিতরে উদ্দীপক থেকে পড়ে আমাদের পি মূল্যটা খুঁজতে হবে। দেখো পি একটি মৌলিক পদার্থ যার নিউক্লিয়াসের ভর বলতেছে এত, এখানে অবভিয়াসলি এটা গ্রাম এককে ভর। এবং একটা কথা আমি বলি, নিউক্লিয়াসের ভর যেটা আলটিমেটলি টোটাল আপেক্ষিক পারমাণবিক ভরই ওইটা, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবা, নিউক্লিয়াসের ভর যেটা আপেক্ষিক পারমাণবিক ভরটাই হচ্ছে ওইটা, কারণ ইলেকট্রনের ভরটা খুবই সামান্য, ওটা আসলে কাইন্ড অফ নগণ্য। ওটা তুমি যদি ওই যে দশমিকের পরে কিছুটা সংখ্যা খালি একটু এদিক ওদিক হবে, তাও অনেক দূরে যায়, সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, ওটা তুমি এমনি রাখতে পারো। নিউক্লিয়াসের ভর যেটা বলতেছে ওটা আলটিমেটলি তাহলে কার ভর বলতেছে? আসলে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটাকেই বলছে। এখন বলতেছে এটা নিউট্রন সংখ্যাও স্পেসিফিক ভাবে তোমাকে দেওয়া আছে 17। নিউট্রন সংখ্যা তো অনেক জনেরই 17 হইতে পারে, তাই না? বাট আমি যেটা ওখানে পাবো ওখান থেকে তার প্রোটন সংখ্যাটা বা আপেক্ষিক পারমাণবিক মানে ভর সংখ্যাটা পেয়ে যাবো না, ভর সংখ্যাটা থেকে যদি আমি নিউট্রন সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু আমি তার পারমাণবিক সংখ্যা পেয়ে যাবো, তখনই আমি পি মৌলটাকে শনাক্তকরণ করতে পারবো। বুঝা গেছে? এখন নিউক্লিয়াসের ভর তার মানে হচ্ছে এটা যেহেতু মৌলিক পদার্থ বলা হচ্ছে তার মানে একটা, তো আমি যে এই যে সূত্রটা একটু আগে ইউজ করলাম যেটা, সেটা হচ্ছে গ নাম্বারটা এরকম ছিল যে একটি, না এটা এরকম নাও যে একটি পরমাণুর ভর, কোন একটা মৌলের একটি পরমাণুর ভর, এই জিনিসটা কি ছিল, ইজ ইকুয়ালস টু তার আপেক্ষিক পারমাণবিক ভর, তার আপেক্ষিক পারমাণবিক ভরটা যত, আপেক্ষিক পারমাণবিক ভর গুণিত কত ভাই আমাদের বলো, ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, তাই না? কার্বন 12 এর ভরের 1/12 অংশ, এরকমই ছিল না? এরকমই ছিল। আচ্ছা, সো একটি পরমাণুর ভরটাই কিন্তু তোমাকে দেওয়া, এবং তোমাকে বের করতে হবে আসলে কি, এই যে এই জিনিসটা বের করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা বের করতে হবে। সো যদি তাই বের করতে হয়, সো চলো আমাদের এত চিন্তা করার দরকার নাই, আমরা আরামসে চাইলে বের করে ফেলতে পারি। চলো আমরা এটাকে নিয়ে চলে আসি, এটাকে নিলাম, এটা সমান আসলে কি লিখবো আমরা, এটা সমান হচ্ছে আমরা লিখবো এই যে এটা বাই আমরা লিখবো হচ্ছে ভাই আসলে কত, এই যে 1.66 × 10⁻24 গ্রাম যেটা ওখানে ছিল। তাহলে আপেক্ষিক এই একটি পরমাণুর ভরের পরিমাণটা কত বলছে, নিউক্লিয়াসের ভর যেটা সেটা 5.48 × 10⁻23, 5.48 × 10⁻23 এত বাই হচ্ছে 1.66 × 10⁻24, এমন। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখানে থাকবে হচ্ছে 5.48 ভাগ 1.66, তাহলে এখানে থাকে হচ্ছে ভাই 33.01 এরকম। এইটা পাইলাম আমরা তার ভর 33.01। আচ্ছা, সো 33.01 এটা যদি তার ভর সংখ্যা পাই, এটা হচ্ছে তার ভর সংখ্যা, মানে তার ভর। ওকে, 33.01। এখন কথা হলো আমাদের 33.01 কার ভর? চলো আমরা হচ্ছে তাহলে তার পারমাণবিক সংখ্যাটা বের করি, এবং প্রশ্নে দেওয়া প্রশ্ন থেকে কি আমাদের নিউট্রন সংখ্যা কত বলছে বলো তো? 17। অতএব প্রোটন সংখ্যাটা আমার কত, প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের এই যে 33.01 মাইনাস হচ্ছে 17, তাহলে এই ক্যালকুলেশনটা কত থাকে বলো তো? 33 মাইনাস হচ্ছে আমাদের 17, মানে থাকে হচ্ছে ভাই 16 কার? 16 কার বলো? 16 হচ্ছে অক্সিজেনের, তাই না? 16 হচ্ছে আমাদের অক্সিজেনের। একটা মিনিট এখানে থাকো, বিভিন্ন শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও। ওকে, চলো শুরু করি। যদি তো 16 হচ্ছে যে যদি 16ই আসে, 16 থেকে 16টা পারমাণবিক সংখ্যা থাকে, কিন্তু দেওয়া হয় হচ্ছে তোমার 32, বুঝছো ব্যাপারটা এরকম। বাট স্টিল তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, তুমি কিন্তু জানো অক্সিজেনের ক্ষেত্রে কত হয় জিনিসটা, অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এতটাই হয়। কতটাই হয়? ওই যে 5.48 ব্যবহার করছি না, 5. থাম একটা মিনিট, 5 কারণ এটা ফ্লোরিনও হইতে পারে, 48, সমস্যা নাই, তুমি উত্তরটা তুমি রেলেভেন্টে নিয়ে আসতে পারতেছো, সমস্যা নাই। 5.48 ভাগ হচ্ছে 1.66 ভাগ 1.66, 33, তাহলে 16,
30 মাইনাস হচ্ছে ভাই তোমার 17, তাহলে কত থাকে? ওকে 16। সো যদি তোমার 16 হয়, বিষয়টা 16 যদি হয়, তাহলে চিন্তা করো এটা যদি 16 হয় মানে এটা হচ্ছে কি, মানে অক্সিজেন, অক্সিজেন মৌল। ডান, মৌল তুমি শনাক্তকরণ করে ফেললা। ঠিক আছে, এখন বলতেছে বিভিন্ন শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও। বিভিন্ন শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। এটা যদি 34 হয় দিয়ে ফ্লোরিনেও নিয়ে আসে, চিন্তিত হওয়ার কিছু নাই, তুমি আলটিমেটলি যেটা করতেছো সেটা তোমার অনুযায়ী হচ্ছে যে ঠিক চলতেছে। আচ্ছা, তো বিভিন্ন শক্তি স্তর অনুযায়ী মৌলটির যে ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে, সেটা যদি আমি একটু আগাই, তাহলে আসো আমি যদি ঘ নম্বরের ভিতরে যাই, তাহলে ঘ নম্বরের ভিতরে আমাদের মৌলটি অক্সিজেন, যেহেতু এই পারমাণবিক সংখ্যা 16, অক্সিজেন হবে কেন রে ভাই? কি পড়াইতেছি খোদা, বয়স হইতেছে আর ঝামেলা বাড়তেছে। পারমাণবিক সংখ্যা কে ভাই? সালফার না রে বাপ, সালফার না বলতো, মানে অক্সিজেনেরই চাচাতো ভাই, বাট সালফার তো। পারমাণবিক সংখ্যা যদি 16 হয়, তাহলে এই জিনিস কে হবে বলো? সালফার হবে, সালফার হবে। কিন্তু আলটিমেটলি সালফারের কিন্তু ভর সংখ্যা 34 হয়, 34 হয়, এটা মাথায় রেখো। বাট যাই হোক, সমস্যা নাই। ভর সংখ্যা কত? ভর সংখ্যা আবার বলতেছি, ভর সংখ্যা কিন্তু 32 হয়, সমস্যা নাই, করো, সমস্যা নাই, হবে সালফার মৌল। তাহলে সালফার যদি মৌল হয়, মৌলটি হচ্ছে আমাদেরকে সালফার, যার পারমাণবিক সংখ্যা, যার পারমাণবিক সংখ্যাটা আসলে কত ভাই বলো? কি বলি, 16। এখন আমাকে বলতেছে মৌলটির বিভিন্ন শক্তি স্তরে, মৌলটির বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও। চলো দেখাই, বিভিন্ন শক্তি স্তরে যদি ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে এখন আমি যদি বলি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, ইলেকট্রন বিন্যাস সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3p4, এটা হয়ে গেল কিন্তু তার ইলেকট্রন বিন্যাস। সেখানে যদি তার শক্তি স্তরটা কাউন্ট করে, এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে তার তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তার কি, প্রথম শক্তি স্তর, এমন ভাবে আসলে কাউন্ট হবে। ওকে, সো এটা যদি তুমি চিত্রের মাধ্যমে দেখাতে চাও, তাহলে এই চিত্রটা হবে হচ্ছে ভাই এক্স্যাক্টলি এরকম। এটা ধরো তুমি প্রথম শক্তি স্তরটাকে দিলা, হ্যাঁ, তারপরে নিবা হচ্ছে তুমি দ্বিতীয় শক্তি স্তর, এটাকে নিলা, তারপরে তুমি নিবা হচ্ছে ভাই তৃতীয় শক্তি স্তর, এটাকে নিলা। এই তো এখন আমাদের যে সালফার অণুটা হচ্ছে এইটা, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন দিয়ে দিলা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? আমাদের 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন আছে না? আছে, দিয়ে দিলা দ্বিতীয় শক্তি স্তর। পরের শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, এই যে দিলা, এই যে দেখো 4টা 6টা, 6টা ইলেকট্রন, এটা হয়ে যাচ্ছে আমাদের সালফার। এটা আমরা কয়েকটা কক্ষপথে, যেমন আমরা এখানে বলবো যে কে সেলে কয়টি? 2টি ইলেকট্রন, এল সেলে কয়টি ভাই আমাদের? 8টি ইলেকট্রন, এম সেলে 6টি ইলেকট্রন। এই হয়ে যাচ্ছে তার বিভিন্ন ফিগার ওয়াইজ ড্র। জাস্ট এতটুক, বিলিভ মি, জাস্ট এতটুক, আর কিচ্ছু না। এতটুক দিয়ে করে দিলেই তোমার হচ্ছে ড্র করা কিন্তু শেষ। আমি তো ঘট করে স্মার্ট বোর্ড তাই করে ফেললাম, তোমার ক্ষেত্রে একটু টাইম লাগবেই। মৌলটি ইলেকট্রন বিন্যাস করে তারপরে চিত্রের মাধ্যমে দেখো। ডান, ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ, অ্যাডভান্স এবং একটু আপগ্রেড লেভেলের সবকিছুর আলোচনা। আশা করি বুঝতে পারা গেছে। সো যারা শেষ পর্যন্ত ছিল, অবভিয়াসলি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো লেকচার। তোমাদের জাস্ট এতটুকুই বলবো, যেহেতু এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সো ম্যাথগুলো খুব ভালো মতন কমপ্লিট করতে, এবং ম্যাথমেটিক্যাল যদি সিকিউটা কমপ্লিট করো, তাহলে ফুল মার্ক পাওয়াটা হচ্ছে যথেষ্ট ইজি, টু মাচ ইজিয়ার, আরামসে সলভ করে ফেলা যায় ম্যাথমেটিক্যাল যদি টার্মটা ফুল কমপ্লিট করো। এবং যে কখাগুলা আমরা দেখালাম, সেই কখাগুলা ভালো মতো কমপ্লিট করতে নিজে নোট করো, ভালো মতো পড়াশোনা কমপ্লিট করো এবং এক্সাম দাও। যত পরিমাণে এক্সাম দিবা, তুমি মনে রাখবা তুমি ততটা হচ্ছে যে এক ধাপ করে আগাচ্ছ, ততটা এগিয়ে থাকবা যত এক্সাম দিবা। ওকে, সো দেখা হবে পরে কোনো একটা লেকচারে ভাইয়া। আজকে আর বেশি বাদ বাকি আর কথা আরও এগোবো না। সো টিল দেন, পরের লেকচার পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।